আজকে হঠাৎ করে ওয়াইফাইটা ডিস্টার্ব হয়ে গেছে, চার লাগান। হ্যালো। হ্যাঁ বল না, শুনতেছি তো। না, চলে গেছে নাকি আবার চেক করতেছি। শুনতেছি আছে। এলে করতে করতে বাড়াও দেবো। সেটা হলে আমরা শুরু করি। সালামু আলাইকুম। আমরা তো গতকাল 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। 4টা চ্যাপ্টার মানে আমাদের ওয়েবের মধ্যে আছে 6টা চ্যাপ্টার। গত ক্লাসে আমরা 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। ওখানে হচ্ছে একটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, অপারেশন শিডিউলিং। এই 4টা আলোচনা হয়েছে। আজকাল 2টা বাকি আছে, অ্যাগ্রিগেট প্ল্যানিং এবং গ্রাফিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে লোকেশন নির্ধারণ করা। এই 2টা চ্যাপ্টারের ম্যাথ বাকি আছে। তো আমরা প্রথমে চলে যাই অ্যাগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে। অ্যাগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে চলে যাই। তো অ্যাগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে সাবজেক্টের মধ্যে করছিলাম, আমাদের যে সাবজেক্ট বলতে ছিল ওটার মধ্যে আমরা করছিলাম। তো অ্যাগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে আমরা ওখানে অ্যাগ্রিগেট প্ল্যানিং এর মধ্যে আমাদের সাথে 2টা মেথড আছে। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজি। আমরা সাধারণত আপনি এটা করছেন, ওটা স্ট্র্যাটেজিতে সাধারণত আমি সবাইকে প্রাথমিক একটা ধারণা স্ট্র্যাটেজিতে কি জানো, মানে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। লেভেল স্ট্র্যাটেজি, লেভেল স্ট্র্যাটেজি আমরা কোন মাসে কি পরিমাণ উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে লেভেল স্ট্র্যাটেজিতে আমরা সেটার উপর কাজ করি, কোন মাসে পরিমাণ উৎপাদন হয়েছে। তো এখন আমরা প্রথমে স্ট্র্যাটেজি ম্যাপ দেখি যে স্ট্র্যাটেজি ম্যাপটি সবাই করছেন। তো স্ট্র্যাটেজি ম্যাপ হুম। তো চেস স্ট্র্যাটেজির মধ্যে আমাদের, আমি প্রথমে ম্যাথেই চলে যাই, ম্যাথ দেখলে আশা করি সবাই বুঝবে। তো চেস স্ট্র্যাটেজিতে আমাদের একটা প্রথমে একটা অর্ডার 24-এ চলে যায়। অর্ডার 24 একটা ম্যাথ চেস স্ট্র্যাটেজিটা 24 4C, অর্ডার 24 4C, এটা 24 4C এটা সি না, এটা ডি হবে, লিখছি এখানে। এটা 24 4D হবে। হ্যাঁ, ওটা 24 4D। আমার কথা তো এখানের মধ্যে, এখানে বলতে কি একটা কোম্পানি প্রোডাকশন শিডিউল করছে 3 মাসের জন্য। 3 মাসের জন্য ফোরকাস্টের ডিমান্ড হচ্ছে জানুয়ারির জন্য। জানুয়ারির জন্য ওর ফোরকাস্ট করতেছে, ওরা প্রতি মাসে এটা ফোরকাস্ট করে রাখে ডিমান্ড, মানে অমুক মাসে এরকম ডিমান্ড থাকবে। ওই মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে 200 ইউনিট, 1500 ইউনিট, 1000 ইউনিট রেসপেক্টিভলি। এবং এই 3 মাসের ওয়ার্কিং ডে হচ্ছে যে 22 দিন, 18 দিন, 20 দিন ওরা কাজ করবে। সেই সাথে অন্যান্য ইনফরমেশন গুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস 100 টাকা, ইনভেন্টরি হোল্ডিং কস্ট 1.5 টাকা পার ইউনিট, 1.5 টাকা, হ্যাঁ। মার্জিনাল কস্ট 5 টাকা, মার্জিনাল কস্ট অফ সাব কন্ট্রাক্টিং 20 টাকা, হায়ারিং এন্ড ট্রেনিং কস্ট, লে অফ কস্ট, লেবার রিকোয়ার্ড ফর লেবার রিকোয়ার্ড লেবার আওয়ার রিকোয়ার্ড 5 পার ইউনিট। লেবার আওয়ার রিকোয়ার্ড 5 পার ইউনিট মানে হচ্ছে যে একটা আইটেম তৈরি করতে 5 ঘন্টা লাগে। একটা ইউনিট তৈরি করতে 5 ঘন্টা লাগে। তারপর অন্যান্য ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো আমাকে বলছে কি, প্রিপেয়ার এগ্রিগেট প্ল্যানিং ফর বিগিনিং ইনভেন্টরি অফ 350 ইউনিট এন্ড সেফটি স্টক। তো আমরা এখানে প্রথমে, যেহেতু আমাদের থেকে বের করতে হবে, এখানে মধ্যে আমাকে প্রথমে বলছে কি একটা ইয়া তৈরি করতে, এগ্রিগেট প্ল্যান তৈরি করতে বলছে সেফটি স্টকের মাধ্যমে। মানে এটা কিভাবে করবো, আমরা এখানে প্রথমে একটা চার্ট করে ফেলছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এদিকে টোটাল লিখছি। প্রথমে লিখলাম বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি সাধারণত দেখা যাবে যে আমাদের এখানে বিগিনিং ইনভেন্টরি বলে দিছে।
বিগিনিং ইনভেন্টরি 350, বিগিনিং ইনভেন্টরি 350, তার মানে জানুয়ারিটা করে দিছে। তো জানুয়ারি 350 আমি লিখলাম। তার মধ্যে আমার ডিমান্ড ফোরকাস্ট কত আছে এখানে? জানুয়ারি 2000, 2000, 1500, 1000, মানে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দেওয়া আছে আর কি। এখানে জানুয়ারিটা হচ্ছে 2000, তো 2000 লিখলাম, 2000। তো এখানে সেফটি স্টক মানে কি জানো, একটা কোম্পানি ওর ডিমান্ড যতটুকু আছে সেই পরিমাণ আমি যদি আমার একটা কোম্পানি আছে আমার, আমি ধরে রাখো আমার এই মাসে ডিমান্ড আছে 100 ইউনিট, আমি কি শুধু 100 ইউনিট উৎপাদন করবো? আমি কিছু সেফটি স্টক রাখবো না? সেফটি স্টক রাখবো না, মানে কিছু এক্সট্রা উৎপাদন তো করবো। তো এটা কি সেফটি স্টক বলতেছি আমরা? তো এখানে বলে দিচ্ছি কি সেফটি স্টক 20%, 20%। তো আমরা এখানের মধ্যে ডিমান্ড ফোরকাস্টের 20%, ডিমান্ড ফোরকাস্টের 20% হচ্ছে সেফটি স্টক, মানে 20%, 20%টা এখন ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে আমার 2000, তো 2000 20%, যার সময় 400, 2000 আশা করি 400, হ্যাঁ। এখানে 400, তো আমি লিখি 2000, 2000 পরে সেফটি স্টক যখন একটা বিগিনিং ইনভেন্টরি আছে না? হুম, আমার তো আগে 300 প্রোডাকশন আছে। আমার আসবেন ডিমান্ড, ডিমান্ড ফোরকাস্ট 2000, সেফটি স্টক 400, তার মানে আমার 24। আসবেন হ্যালো, হ্যাঁ, কথাও বাঁচতেছে, আর দ্বিতীয়ত এখন দেখা জি যাচ্ছে না বলো। তো, দেখা যাচ্ছে না। কথাও বাজে বাজে আসতেছে। বাকিদের কি সেম সমস্যা? আসমাইন, আজকে তোর মনে নেট সমস্যা স্ক্রিন হচ্ছে। শো করতেছে না। তোর স্ক্রিন শো করতেছে না, তোর নেটের সমস্যা, জিনিসটা তো কথা কাটতেছে। হুম, এখন স্ক্রিন শেয়ার অফ হয়ে নিয়ে গেছে তো গা, স্ক্রিনে কিছু শেয়ার হচ্ছে না। করতেছি। না না না, এতক্ষণ ঠিক ছিল, এখন হঠাৎ করে। দেখাচ্ছে জানে আছি না। এখন দিকে হ্যালো, হ্যাঁ, দাঁড়া, কিরে আমি মনে হচ্ছে আমার ডিস্টার্ব। তুই কোথায় ছিল এতক্ষণ? তুই তো নেট ডিস্টার্ব দিচ্ছে, তোরা চুপ করে আছো, আমি মনে করছে আমার নেট ডিস্টার্ব দিচ্ছে। দেখতেছি আর পরে আপডেট। কি রে, আমার নেট তো আগে না, থেকেই ঠিক ক্লাসে আদৌ আছে, কেউ আছে? বুঝতেছি না কোনটা কাছেই কখন কার ছিলাম ভাই, ডিস্টার্ব। কাছে আছি তো হঠাৎ করে ডিস্টার্ব শুরু হয়েছে তাইতে। এখন ঠিক আছে? বলছে হ্যাঁ, এখন এখন ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কোথা থেকে, তোদের কোথা থেকে বলতে হবে সেটা বল, আমি কোন জায়গা থেকে আমার ডিস্টার্ব হয়েছে সেটা বল, আমি সেখান থেকে আবার বলবো। সেফটি স্টক পর্যন্ত বলছিলি। হ্যাঁ, তো 20%। সেফটি স্টক তো আমাকে, হুম, তো আমার এখানে আমি আমি আমার আমাকে একটা এগ্রিগেট প্ল্যান তৈরি করতে বলছে সেফটি স্টক 20% এবং বিগিনিং ইনভেন্টরি 350 ইউনিট দিয়ে। যদি ডিস্টার্ব দেয় আমাকে সব বলে রাখবে। হুম, তো আমি কি করলাম, এখানে 3টা মাস লিখলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আমি শুরু থেকে বলতেছি। তো আমাকে এখানে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে কত, 350 ইউনিট, 350 ইউনিট বিগিনিং ইনভেন্টরি, মানে আমার এই 3 মাসের বিগিনিং ইনভেন্টরি। তার মানে এটা বিগিনিং ইনভেন্টরি জানুয়ারি খাতায় বসবে, যে জানুয়ারি প্রথম মাস ও বিগিনিং ইনভেন্টরি ও পাবে 350 ইউনিট। তো আমার এখানে ডিমান্ড ফোরকাস্ট তো আমি বললাম, তো আমার প্রতি মাসে কিছু ডিমান্ড ফোরকাস্ট করে রাখছি। এখন জানুয়ারি ডিমান্ড ফোরকাস্ট 2000, 2000 লিখলাম এখানে, এই যে লিখলাম। তো এরপরে আমার এখানে বলছে কি সেফটি স্টক থাকবে 20%। এখন আমার ডিমান্ড যতটুকু, আমি শুধু ততটুকু প্রোডাকশন করলে তার হবে না, আমার কিছু সেফটি স্টক রাখতে হবে, এক্সট্রা প্রোডাকশন করতে হবে। তো এটা হবে কি আমার 20% বলে দিয়েছে, সেফটি স্টক 20% রাখতে হবে প্রতি মাসে। তো 20% কিসের উপর নির্ভর বের করবো আমরা? ডিমান্ড ফোরকাস্টের উপর, সেই মাসের ডিমান্ড ফোরকাস্টের উপর। আমার জানুয়ারি ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে 2000, তো 2000 20% 400। হম, তো এখন আমি, আমার এখানে আমি একটা কথা বলে দিই, আমার এই মাসে ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে জানুয়ারি 2000, সেফটি স্টক রাখতে হবে 400, তার মানে আমার কত প্রোডাকশন করতে হবে? 2400 ইউনিট না? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। এই হ্যাঁ, মাসে আমার হ্যাঁ, এই মাসে আমার এই মাসে আমার প্রোডাকশন করতে হবে 2400 ইউনিট, ঠিক আছে আমার কথা? হ্যাঁ,
তো এখন এখানের মধ্যে হ্যাঁ আবার কিছু বিগিনিং ইনভেন্টরি আছে না, কিছু বিগিনিং ইনভেন্টরি যেহেতু আগে 350 ইউনিট আছে, তো 24 ইউনিট তার প্রোডাকশন করা লাগতেছে না। 24 ইউনিট থেকে 350 ইউনিট বাদ দিয়ে দিলে আর আমার থেকে 2050 ইউনিট প্রোডাকশন করতে হচ্ছে। এটা এখানে লেখা আছে, এই সূত্রটা এখানেই লিখছি। মানে এখন যেটা মুখে বললাম সেটা এখানে লেখা আছে, মানে ডিমান্ড ফোরকাস্টের সাথে সেফটি স্টক যোগ করবো। 24 ইউনিট আসছে, 24 ইউনিট থেকে বিগিনিং ইনভেন্টরিটা বিয়োগ করে দিব। 2050 ইউনিট প্রোডাকশন রিকোয়ারমেন্ট, আসলে 2050, আসলে আমার প্রোডাকশন করতে হবে কত, 2050 ইউনিট। ঠিক আছে। হ্যাঁ তো এখন আমি এন্ডিং ইনভেন্টরিতে চাই। এন্ডিং ইনভেন্টরি আমার সূত্রটা হচ্ছে, মূলত এন্ডিং ইনভেন্টরির সূত্রটা হচ্ছে আমার এখানে বিগিনিং ইনভেন্টরি যেটা আছে, বিগিনিং ইনভেন্টরির সাথে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট যেটা বের করছে সেটা যোগ হবে এবং ডিমান্ড ফোরকাস্ট মাইনাস হবে। তো বিগিনিং ইনভেন্টরি এই মাসে হচ্ছে যে 350 এর সাথে প্রোডাকশন রিকোয়ারমেন্ট 2050 যোগ করবো। 350 সাথে 2050 যোগ করে 2400 থেকে ডিএফ মাইনাস করতে হবে। ডিএফ মানে কি, ডিমান্ড ফোরকাস্ট। ডিমান্ড ফোরকাস্ট কত, 2000। তো 2400 থেকে 2000 বাদ দিলে 400 এন্ডিং ইনভেন্টরি। ঠিক আছে। তো এখন এই মাসে জানুয়ারিতে যেটা এন্ডিং ইনভেন্টরি, হ্যাঁ, জানুয়ারিতে যেটা রয়ে গেছে এটা ফেব্রুয়ারি বিগিনিং ইনভেন্টরি না? হুম হ্যালো। হ্যাঁ হ্যাঁ তো এখন ফেব্রুয়ারিতে আমার 400 ইউনিট আমার কাছে আছে। আমার ফেব্রুয়ারিতে প্রোডাকশন ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে যে 1500 ইউনিট ফোরকাস্ট করে রাখতে হবে, থেকে প্রোডাকশন করতে হবে। আবার সেফটি স্টক রাখতে হবে 300 ইউনিট। 300টা কেমন আসছে, 1520% 300। তো মোটমাট আমার কত হচ্ছে যে আমার থেকে এই মাসে 1800 ইউনিট প্রোডাকশন করতে হবে। 1800 ইউনিটের মধ্যে আবার 400 ইউনিট আগে প্রোডাকশন করা আছে বিগিনিং ইনভেন্টরিটা। তো 1800 থেকে 400 বাদ দিলে 1400। ওই সূত্র আগেরটাই। তারপর সূত্র যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমি এন্ডিং ইনভেন্টরিটা বের করবো। ফেব্রুয়ারি এন্ডিং ইনভেন্টরি আমার মার্চের বিগিনিং ইনভেন্টরি। এইভাবে হিসাব করে আমি মার্চেরটাও বের করছি। আমরা সামনে আগাই তাইলে। তো এখানে একটা কথা বলে দিই, এখানে আমরা এখন আমরা এখানে ম্যাথটা মূলত করতেছি, আমরা এখন করতেছি কি বলে, লেভেল লেভেল স্ট্র্যাটেজিটাই করতেছি। চেজ স্ট্র্যাটেজি করতে হয়, এখন লেভেল স্ট্র্যাটেজিটা আশা করি সব বুঝবে, আশা করি বোঝার কথা ইনশাআল্লাহ। তো লেভেল স্ট্র্যাটেজি আমি একটু আগে সবাইকে বলছি যে লেভেল সাধারণত প্রোডাকশন পরিমাণ। বাধা বাধা কথা কাটে কাটে আসছে। হ্যালো। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। ওয়াইফাই তে কানেক্ট করা স্ক্রিনশট আমার আসছে পিসিতে। কোন স্ক্রিন দ্বারা থাকলে ওয়াইফাই এরকম। আচ্ছা তোর একটু তাহলে লাইন থাক। যাইস। এমনি ওটা তো বুঝ না, উপরটা ওই বুঝছি, চারটা তো বুঝছস হ্যাঁ না। উপরটা পার্ট 1টা বুঝছি, রিকোয়ারমেন্ট 1 এটা। মাহাদি তোমার বন্ধু শাহেদ কই? মাহাদিরা আছে না? হ্যাঁ বল, ওই টাইমে আসবো আর কি, শুধু তো আগে যাই লাভ নেই তো। হুম। একটার দিকে অনেকগুলো গাড়ি থাকে, 12টা 40 থেকে একটার ভিতরে।
ওরে মাথা ব্যথা। এখন আশা করি ঠিক আছে। হ্যালো, ভাই খুব বিরক্তিকর আজকে, মানে এখন আজমিলে লিঙ্ক শেয়ার পিসিতেও যদি দিচ্ছে না। আজকে শুক্রবার তো মনে হচ্ছে তোর ওয়াইফাই ইউজার বেশি গেছে তো রাত্রে, সেজন্য মনে হচ্ছে। আজমিল এখানে আছে? আছে তো এতে। আচ্ছা, আছে তো। আমি তো ভাবছি তো না দেখি এখানে দিচ্ছে, এখন তো ধরতাম যাই। এখন ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আইটি এক্সপার্টের নিজেরই বলতেছি, মাইক নষ্ট। তো এখন আমরা লেভেল লেভেল সেম। তো এখন আমরা এই আবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আবার ডিস্টার্ব দিচ্ছে। না তোর আজকে শুক্রবার তো ইউজার বেশি মনে হচ্ছে আজকে। শুক্রবার শুক্রবার শুক্রবারও কি আমার কাজের সময় কোনো ডিস্টার্ব দিচ্ছে, তো খুব বিরক্ত লাগছে আমাকে আজকে। আপনার যাওয়াতে ক্লাস শেষ নাকি? এখন কি ঠিক, এখনো ডিস্টার্ব দিচ্ছে? প্রতিবার তো ঠিক হয়, আবার ডিস্টার্ব দেয় একটু পরে। আচ্ছা, আল্লাহ অবশ্যই তো ফোন ধরে আস। তো এখন আমি আমি একটু আগে বলছিলাম যে আসসালামু আলাইকুম। আমরা লেভেল স্টাডি, ওয়ালাইকুম সালাম, লেভেল স্টাডিতে আমরা সাধারণত আমরা আমাদের কত ওয়ার্ক ফোর্স, মানে আমাদের লেবারের সংখ্যা, মানে ইউনিট চেজ স্ট্র্যাটেজিতে আমরা এগ্রিগেট প্ল্যানিংটা সাজাই মূলত আমার লেবার কি পরিমাণ হায়ার থাকতেছে, কি পরিমাণ বেড়ে দেওয়া লাগবে। আজকে এখানে স্ক্রিন যদি মনে হয় নেটের ডিস্টার্ব মনে হয়, এটা মানে কোনো সমস্যা হচ্ছে, আমার কথা তো ক্লিয়ার মনে হয়। লোড নিতে পারতেছে না নেটে। উম, এখন তো তো এখানে লেভেল স্টেজে সাধারণত আমরা এগ্রিগেট প্ল্যানিংটা সাই। আমার প্রতি মাসে কি পরিমাণ ইনভেন্টরি রয়ে গেছে, কি পরিমাণ ইনভেন্টরি শর্ট পড়ছে, সেটার উপর ভিত্তি করে আমরা লেভেল স্ট্র্যাটেজিটা সাজাই। এটা হচ্ছে বেসিক। সেই স্ট্র্যাটেজি বেসিক হচ্ছে যে সেই স্ট্র্যাটেজি আমার কি পরিমাণ লেবার হায়ার করা লাগতেছে, কি পরিমাণ লেবার বের করে দেওয়া লাগতেছে, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের এগ্রিগেট প্ল্যানিংটা সাজাই। তো আমরা যেটা ফিফথ সেমিস্টার যেটা করছিলাম ওটা হচ্ছে চেস স্ট্র্যাটেজি। ওটা সবাই পারার কথা ইনশাল্লাহ। আমি আপাতত লেভেল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, চেস স্ট্র্যাটেজির পর বুঝাবো। তো লেভেল স্ট্র্যাটেজিতে আমি এটা আমার বের হয়ে গেছে, এই চারটাতে আমি সবাইকে দেখাইছি। তো এখন আমরা আসি এখানে। এখানে হচ্ছে যে আমার প্রথমে লেভেল অফ ওয়ার্ক ফোর্সটা বের করতে হবে। লেভেল অফ ওয়ার্ক ফোর্স মানে আমার কি পরিমাণ ওয়ার্ক ফোর্স লাগবে সেটা 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 বের করে ফেলবো। সেটা কিভাবে বের করবো? এটা এক জায়গায় বের করবো। এটা কিভাবে? টোটাল পিআর ইনটু টোটাল পিআর মানে হচ্ছে টোটাল প্রোডাকশন রিকোয়ারমেন্ট। এখানে টোটাল প্রোডাকশন রিকোয়ারমেন্ট কত? জানুয়ারি প্রোডাকশন রিকোয়ারমেন্ট হচ্ছে 2050, ফেব্রুয়ারিটা 1400, মার্চেরটা 900, তিনটা যোগ করে হয়েছে 4350।
আমার টোটাল প্রোডাকশন রিকোয়ারমেন্ট 4350 ইনটু লেবার আওয়ার্স রিকোয়ার্ড পার ইউনিট। লেবার আওয়ার্স রিকোয়ার্ড পার ইউনিট, এক ইউনিট তৈরি করতে কি পরিমাণ লেবার আওয়ার লাগতেছে, এই যে প্রশ্ন দেওয়া আছে। লেবার আওয়ার্স রিকোয়ার্ড পার ইউনিট, লেবার আওয়ার মানে 5 ঘন্টায় পাঁচ লেবার আওয়ার মিলে একটা প্রোডাক্ট তৈরি করা যায়। তো 4350 ইন্টু 5 ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কিং ডেজ। টোটাল ওয়ার্কিং ডেজ কত? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মিলে 22, 18 যোগ 20, 22 এর সাথে 18 যোগ করবো, 18 এর সাথে 20 যোগ করবো, 22, 18, 20 প্লাস করে ইন্টু লেবার আওয়ার্স পার ডে। আমরা সাধারণত জানি লেবার আওয়ার্স পার ডে যদি দেওয়া না থাকে, তাহলে আমরা ধরে নিব যে একটা কোম্পানিতে একটা লেবার সাধারণত স্ট্যান্ডার্ড অনুযায়ী 8 ঘন্টা কাজ করবে। লেবার আওয়ার পার ডে মানে একটা লেবার একটা কোম্পানিতে সময় অনুযায়ী 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বেশি কাজ করে না। তো সেই হিসেবে আমি 8টা লিখছি জেনারেল নলেজের ভিত্তি করে। তো আমার কি বেড়েছে, 46টা লেবার লাগবে এখানে। ওই 45.31 হচ্ছে, কিন্তু লেবার কোনো 45.31 থাকবে না। লেবার হচ্ছে একটা মানুষটাকে আমি সবসময় 46 ধরে নিই। এটা যদি 45.21 আসতো তখন আমি 46 ধরে নিতাম, কারণ মানে লেবার আমি তো বলি 45.1 হয়েছে, তখন আমি এটাকে 46 ধরবো, কারণ এটা 45 জনের উপরে চলে গেছে। এই হচ্ছে কথা। তো আমি এখানে প্রথমে আমি সাজানো শুরু করলাম। লেবার স্ট্র্যাটেজিতে আমি প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো লিখলাম। বিগিনিং ইনভেন্টরি ওই যে জানুয়ারি বিগিনিং ইনভেন্টরি 350 ছিল, সেটা লিখলাম। তারপর মান্থলি লিখবো, মান্থলি রেট তো জানুয়ারিতে 22 দিনটা লিখলাম। তারপর প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল। এখানে প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল মানে বোঝাচ্ছে, আমি তোমাদেরকে বলি প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল। তো এখানের মধ্যে আমার সাধারণত প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেলটা আমি কিভাবে বের করবো, এখানে 2 যেটা লিখছি, এই যে 2 সবাই দেখতে তো আশা করি। 2 যেটা লিখছি, 2 মানে হচ্ছে এই যে এটা মান্থলি ডে। তো আমি জানুয়ারিতে আমার কাজ করি 22 দিন। তো 22-এর সাথে আবার প্রতিদিন কাজ করি 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টার মধ্যে আমার 46টা লেবার আছে। ঠিক আছে, আমি সবাইকে বুঝাতে পারতেছি। প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল, আমার কি পরিমাণ প্রোডাকশন আওয়ার আছে আমার থেকে, আমার কাছে কি পরিমাণ প্রোডাকশন আওয়ার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আমার এখানের মধ্যে আমি সেটা কিভাবে বের করবো, আমার কাছে কি আছে সেটা কি আছে এখানে। আমার কাছে জানুয়ারি মাসে 22 দিন সময় আছে। 22 দিনের মধ্যে আবার প্রতিদিন আমি 8 ঘন্টা করে কাজ করি, সুতরাং 22 ইন্টু 8 ঘন্টা ইন্টু আবার এখানের মধ্যে আমার 46টা লেবার আছে আমার থেকে, রিসোর্স গুলা 46টা লেবারকে গুণ করে আমি পাইছি কি 8096 ঘন্টা। ঠিক আছে, তো এখন আমি এখানে আগে অ্যাকচুয়াল প্রোডাকশন, আমি অ্যাকচুয়াল কি পরিমাণ প্রোডাকশন করতে পারবো, আমার কাছে প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবল, আমার কাছে কি পরিমাণ আমার কাছে মানে কি পরিমাণ প্রোডাকশন আওয়ার ক্যাপাসিটি আছে, 8096 ঘন্টা আমি কাজ করতে পারবো। ঠিক আছে, আমার কিন্তু ওই যে এখানে বলে দেওয়া আছে, একটা ইউনিট তৈরি করতে আমার পাঁচ লেবার আওয়ার লাগে। তো এখন আমার কাছে যত পরিমাণ লেবার আওয়ার আছে 8096 ঘন্টাকে যদি 5 ডিভাইড করে দিই, পরিমাণ প্রোডাকশন করতে পারবো, সেটা বেড়ে যাবে না? হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি সবাই বুঝছে? আমার কনসেপ্টটা কি সবাই বুঝছে? এসি চলে গেছে আবার। অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিভাবে করছে হ্যাঁ, এটা কি সবাই বুঝছে? হ্যালো, কেউ হ্যাঁ, কথা হ্যাঁ। বলতেছে না কেন? আশ্চর্য। সবাই বুঝছে আসলে বিশেষ করে না বলতেছি কি সবাই বুঝছে নাকি? আনসার দিচ্ছে তো। তো এখন আমি তাহলে আশা করি সবাই বুঝছে, আমি তাহলে সামনে আগাই। আর কথা আশা করি সবকিছু বোঝা গেছে, ডিস্টার্ব দেয়নি। তো এখানে হচ্ছে যে 1600 মানে আমি সবাই বলি, কেউ বুঝে নেই। আমার কাছে প্রোডাকশন আওয়ার অ্যাভেলেবেল আছে, আমার কাছে কথা বলছে। প্রোডাকশন আওয়ার হাসমাইন হ্যালো অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে। কথা আজকে আমাদের সবার ভাগ্য খারাপ। এখন
ঠিক আছে এখন ঠিক আছে মতো করে দেখবেন না, কথা বাজে বাজে আসতেছে এখনো। এখন সেম না ও এখন স্ক্রিন দেখা যাইতেছে, এখন শুরু করতে পারো। এতক্ষণ যা বলতে তাকে এতক্ষণ সবাই বুঝছে মানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিভাবে বের করছি ওই অ্যাকচুয়াল প্রোডাকশন পর্যন্ত। ডিস্টার্ব দিলে তোমাকে সাথে সাথে আমরা অ্যাকচুয়াল আচ্ছা ঠিক আছে তো এখন আমি অ্যাকচুয়াল প্রোডাকশন আমার কি করে প্রোডাকশন করতে পারবো সেটা বের করে ফেলছি তখন আমি কি করবো ডিমান্ড ফোরকাস্ট লিখবো যে আমার ডিমান্ড ফোরকাস্ট কত ছিল জানুয়ারি মাসে 2000 যেটা প্রশ্ন দেওয়া ছিল এই যে 2000 লেখা আছে এই এই 2000 তো ডিমান্ড ফোরকাস্ট লিখলাম এখন আবার বের করবো কি এন্ডিং ইনভেন্টরি কিভাবে বের করবো এখানে এন্ডিং ইনভেন্টরি বের করে সূত্র বলছিলাম আমি এন্ডিং ইনভেন্টরি বের করে সূত্র এন্ডিং এন্ডিং ইনভেন্টরি বের করে সূত্র হচ্ছে যে বিগিনিং ইনভেন্টরির সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন যোগ করবো অ্যাকচুয়াল প্রোডাকশন যোগ করে ইয়াকে মাইনাস করে দেবো তাকে ডিমান্ড ফোরকাস্ট মাইনাস করে দেবো এটা হচ্ছে হ্যাঁ হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। না না, তো হ্যাঁ তো এখন এন্ডিং ইনভেন্টরি আমি বলি এখানে আমাদের এন্ডিং ইনভেন্টরি সূত্রটা বলছি না আমি এন্ডিং ইনভেন্টরি সূত্রটা কিন্তু এখানে একটু পরিবর্তন আছে এই যে এখানে একটা সূত্র বলছে না সূত্র কিন্তু সূত্রটার মধ্যে সবকিছু ঠিক আছে প্রোডাকশন রিকোয়ারমেন্টের জায়গায় এখানে তো প্রোডাকশন রিকোয়ারমেন্ট লিখছি এই চার্টের ক্ষেত্রে ঠিক আছে এখানে লিখছি কি প্রোডাকশন রিকোয়ারমেন্টের জায়গায় অ্যাকচুয়াল প্রোডাকশন লিখছি তো আমি আমি বিগিনিং ইনভেন্টরি আমার ছিল 350 ইউনিট 350 ইউনিটের সাথে অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 1620 ইউনিট 350 এর সাথে 1620 যোগ করবো মাইনাস ডিমান্ড ফোরকাস্ট হল 2000 অর্থাৎ 350 যোগ 1620 মাইনাস 2000 দাঁড়াচ্ছে কত -30 তার মানে কি আমার কাছে এন্ডিং ইনভেন্টরি -30 মানে কি আমার কাছে আর 30 ইউনিট শর্ট এন্ডিং ইনভেন্টরি নাই যে নাই আর 30 ইউনিট শর্ট আছে ঠিক আছে তো এখন এখানে আমি বলে দিয়েছিলাম লেভেল স্ট্র্যাটেজিতে আমি সাধারণত আমার কি পরিমাণ ইনভেন্টরি শর্ট আছে কি পরিমাণ ইনভেন্টরি বেশি আছে সেগুলোর খরচের উপর ভিত্তি করে আমি এক্সিকিউটিভ প্ল্যানকে সাজাবো তো আমার এখানে 30 ইউনিট শর্ট আছে তো 30 ইউনিট শর্ট আছে মানে কি এখানে একটা শর্টেজ কস্ট আসবে তাই না হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ তো শোনা যাচ্ছে। এখানে দেওয়া আছে মার্জিনাল কস্ট অফ স্টক আউট মানে হচ্ছে শর্টেজ কস্ট আর কি স্টক আউট মানে শর্টেজ একই কথা তো প্রতি ইউনিটে 5 টাকা করে পড়বে 1 ইউনিট শর্ট করলে 5 টাকা করে তো এখানে আমার 30 ইউনিট শর্ট আছে 30 এর সাথে মার্জিন করলে 150 টাকা সরি শর্টেজ কস্ট 150 টাকা তো সেফটি স্টকটা লিখলাম এখানে সেফটি স্টকটা এখানে লেখার কারণ আছে সেফটি স্টকটা কিভাবে বের করছি আমি সেফটি স্টকটা হচ্ছে যে ওই আমার ওইখানে ওই এখানে কি বলে ওই ডিমান্ড ফোরকাস্টে 20% সেফটি স্টক 400 ইউনিট এটা তো আগে বলছিলাম 400 ইউনিটে বসেছে এখানে এটা এখানে লেখার কারণ আছে কারণ কি এক্সেস ইউনিট এখন আমি বের করবো কি আমার কি পরিমাণ ইউনিটের বেশি রয়ে গেছে বেশি তো রয়ে যায়নি কিন্তু তবু এটা লিখতে হবে বেশি তো নাই কিন্তু তাই এটা খালি রাখবো ঠিক আছে আমার যেহেতু আমার কাছে এবার আমার কাছে শর্ট আছে এক্সেস ইউনিট তো থাকার কথা না এক্সেস ইউনিটের সূত্রটা তবু জেনে রাখো এক্সেস ইউনিটের সূত্রটা সামনের মাসগুলোতে কাজে আসবে এন্ডিং ইনভেন্টরি থেকে সেফটি স্টক মাইনাস করবে তাই আমি এখানে সেফটি স্টকটা একবার লিখছি এন্ডিং ইনভেন্টরি থেকে সেফটি স্টক মাইনাস করলে যে এন্ডিং ইনভেন্টরি থেকে সেফটি স্টক মাইনাস করলে আমার এক্সেস ইউনিটে চলে আসবে যাক এটা গেল তো এখানে ইনভেন্টরি কস্ট মানে হচ্ছে যে ওই এক্সেস ইউনিটের কস্ট আশা করি সবাই বুঝছে এখানে ইনভেন্টরি কস্ট মানে হচ্ছে যে এক্সেস ইউনিটের কস্ট একটা শর্টেজ কস্ট থাকলে শর্টেজ কস্ট কিসের জন্য আসছে আমার শর্ট পারচেজের জন্য অ্যাক্সেস থেকে গেলে অ্যাক্সেস গুলোর জন্য একটা শর্ট অ্যাক্সেস যেগুলো অ্যাক্সেস থেকে যাবে এক্সট্রা গুলোর জন্য একটা কস্ট আছে না এগুলো কি রাখবো আমি আমার গোডাউনে এগুলোর জন্য একটা কস্ট আছে না তো যেহেতু এই মাসে আমার অ্যাক্সেস নাই তাই এটা ফাঁকা রাখছি তো এখন আমার আছে স্ট্রেট লাইন কস্টের ক্ষেত্রে স্ট্রেট লাইন কস্টটা আমরা সাধারণত এটা সোজা স্ট্রেট লাইন কস্টে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন যেটা হয়েছে ওই যে অ্যাকচুয়াল প্রোডাকশন হ্যাঁ সরি প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল হচ্ছে 1896 ইউনিট প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেলের সাথে ওই 4 টাকা দেওয়া আছে স্ট্রেট লাইন কস্ট পার ঘন্টা 4 টাকা ঠিক আছে হ্যাঁ পার ঘন্টা 4 টাকা তাই 4 করে এই যে এটা বেড়ে গেছে এখন আমি চলে যাই ফেব্রুয়ারিতে বিগিনিং ইনভেন্টরি কত আমার জানুয়ারিতে এন্ডিং ইনভেন্টরি ছিল -30 ইউনিট তার মানে ফেব্রুয়ারিতে বিগিনিং ইনভেন্টরি -30 ইউনিট
তো মান্থলি ডেজটা লিখলাম, ওর ওর প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল কিভাবে বের করে সেটাকে আশা করি আমাকে বলতে হবে না, বুঝছি। বলতে হবে। না, হ্যাঁ, বলতে হবে না। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন কিভাবে করতেছে সেটাও আশা করি বলতে হবে, সেটাও আশা করি আমি বলতেছি না। তাইলে ডিমান্ড ফোরকাস্টটা থেকে ডিমান্ড ফোরকাস্ট লিখলাম ফেব্রুয়ারিটা। এখন এন্ডিং ইনভেন্টরি সূত্র অনুযায়ী এন্ডিং ইনভেন্টরি বের করলাম। এখানে দেখা গেছে কি আমার এন্ডিং ইনভেন্টরি -205 ইউনিট আসছে। এন্ডিং ইনভেন্টরি মানে 205 ইউনিট শর্ট আছে। তো তার মানে শর্ট কস্ট আসছে 205 এর সাথে 5 গুণ করছি, 1025 টাকা শর্ট কস্ট আসছে। তো সেফটি স্টকটা লিখলাম 300। ফেব্রুয়ারি সেফটি স্টক যেভাবে বের করছিলাম সেভাবে লিখলাম 300। 300 বের করার পরে যেহেতু এখানে এই মাসে এক্সেস নেই, তাই এই জায়গাটাও খালি, এই জায়গাটাও খালি। আর স্ট্রেট লাইন কস্ট আবার আগের মতো, প্রোডাকশন আওয়ার যেটা ছিল অ্যাভেলেবেল সেটার সাথে ওই এখানে দেওয়া স্ট্রেট লাইন কস্ট পার আওয়ার 4 টাকা। তো 4 টাকার সাথে গুণ করছি, এটার সাথে 6624 এর সাথে 4 গুণ করছি, তার মানে এটা আসছে আমার উত্তর। এটা এই ফেব্রুয়ারি মান আসছে এটা। আমার মার্চে গিয়ে আমার বিগিনিং ইনভেন্টরি দেখা গেছে কি -205 ইউনিট, মানে ফেব্রুয়ারির এন্ডিং ইনভেন্টরি ছিল -205 ইউনিট, তার মানে সেজন্য মার্চের বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 205 ইউনিট। ঠিক সেম ভাবে মান্থলি ডেজ বসালাম, প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল বসালাম, অ্যাকচুয়াল প্রোডাকশন বসালাম, ডিমান্ড ফোরকাস্ট বসালাম, এন্ডিং ইনভেন্টরিটাও আসলো। এন্ডিং ইনভেন্টরি এবার কি আসছে 267 ইউনিট প্লাস প্লাস আকারে আসছে, তার মানে আমার 267 ইউনিট আমার কাছে রয়ে গেছে। তার মানে এই মাসে কোনো শর্টেজ কস্ট নাই, ক্লিয়ার, শর্টেজ কস্ট নাই। হ্যাঁ, তো আমি সেফটি স্টকটা লিখলাম, সেফটি স্টক লিখলাম। এখন কি পরিমাণ বেশি এক্সট্রা আছে, এক্সেস ইউনিট, এক্সেস ইউনিট কি পরিমাণ এক্সট্রা আছে সেটা কিভাবে করবো, এন্ডিং ইনভেন্টরি থেকে সেফটি স্টকটা ম্যানেজ করবো। তো আমার এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 267 ইউনিট। তো 267 থেকে আমার সেফটি স্টক হচ্ছে যে 200। তো 267 থেকে 200 বাদ দিলে 67 ইউনিট, 67 ইউনিট। তো এখন এটার একটা কস্ট আছে, এটাকে যে রাখবো, তো এটাকে 1 টাকা করে কস্ট করছে, এই যে 1 টাকা দেওয়া আছে, 67 সাথে একদম করলে 100.5 টাকা আসছে। তো এখন আমি আবার স্টেট লাইন কস্টটা বের করলাম। স্টেট লাইন কস্ট সাধারণত প্রোডাকশন আওয়ার্স অ্যাভেলেবেল এর সাথে ওই 4 দেওয়া আছে, 4 এর সাথে গুণ করে এটা আসছে। আমি কি করবো নিচের এখন কি করবো, এখন আমার শর্টেজ কস্ট কত আসছে টোটাল, এই দুটো যোগ করে দিব, এটা আর এটা। এই ঘরটা খালি, এখানে কোনো শর্টেজ কস্ট নেই। 150 সাথে 1025 যোগ করলে 1175। এখন আমার এখানে একটা ইনভেন্টরি, এখানে আবার যে মাসে বেশি বিক্রি করছে সেখানে একটা ইনভেন্টরি কস্ট আছে। এই দুই ঘরটা খালি, এই দুই ঘরে কিছু নেই, তাই 1100.5 ডাইরেক্ট বসে যাবে, বসাই দিলাম। তারপর এই তিনটাকে যোগ করবো, 32,384 যোগ 26,496 যোগ 29,440 যোগ করে আসছে কি 88,320। ঠিক আছে, এখন আমার খাতায় জায়গা ছিল না, তো তাই আমি টোটাল যোগটা দেখাইনি। টোটাল যোগটা আবার বের করতে হবে কেমনে, এই যে 1175 এর সাথে 100.5 যোগ করবো, 100.5 এর সাথে 88,320 যোগ করে যেটা বের হবে সেটা হচ্ছে আমার ফাইনাল আনসার। আশা করি সব ইনশাল্লাহ। হুম, কষ্ট হয়েছে ভাই আমার এই না, এটা ভিন্ন আছে। না তো স্যার বিভিন্ন আছে। এখন যেটা যেটা কথা বলতে কথা সেটা এখন করবো তোমাদের জন্য। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। স্ক্রিন অফ। হ্যালো, আরে স্ক্রিন ঠিক আছে তো, আল্লাহ জানে স্ক্রিনের ভাই, আমাকে সমস্যা তো, দিয়ে খেলা স্ক্রিন ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আবার কিছু এখন এখন ঠিক আছে? কথা কথা কাটে কাটে আসতেছে। এখন হ্যালো, ঠিক আছে এখন। ওহ আল্লাহ। যখন স্ক্রিন 25 চলে যায়, স্ক্রিন 25 আমার এখানে আমি 1D বলবো। 1D তে আমাকে প্রোডাকশন রিকোয়ারমেন্টটা 1D তে আমাকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে। আমাকে বলে দিয়েছে কি প্রোডাকশন রিকোয়ারমেন্টের ডাইরেক্ট দেওয়া আছে। এখানে কিন্তু প্রোডাকশন রিকোয়ারমেন্টের ডাইরেক্ট দেওয়া আছে কেস স্টাডিজের ম্যাথটাতে। আমি আবার বলতেছি, প্রত্যেকটা ম্যাথে যেমন ধরো আমি একটু আগে লেভেল স্টাডিজ যে ম্যাথটা করছি, ঠিক আছে, ওটার মধ্যে প্রথমে একটা চার্ট করে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্টটা বের করতে হয়েছে না? হ্যাঁ, তো লেভেল স্টাডিজের যে ম্যাথটা করছে মানে একটু আগে, সেটার মধ্যে দুইটা চার্ট করছে। প্রথম চার্টে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্টটা বের করতে হয়েছে, না, এই যে এখানে একটা প্রোডাকশন হ্যাঁ, রিকোয়ারমেন্টটা বের করতে হয়েছে।
কিন্তু আহ, এখানে স্প্রিং প্রতিষ্ঠার যে ম্যাটার দিচ্ছে ওখানে প্রোডাকশন রিকোয়ারমেন্টটা ডাইরেক্ট দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু পরীক্ষায় দেখা যেতে পারে কি প্রোডাকশন রিকোয়ারমেন্ট ডাইরেক্ট দেওয়া না থাকতে পারে। ওই যদি দেওয়া না থাকে, যে 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 মেথডের মেথড যদি দেওয়া না থাকে, তাহলে প্রথমে বের করে নিবা। ওই প্রথমে যে চার্টটা দেখাইছি সে চার্টের মধ্যে বের করে নিবা। এখানে যদি দেওয়া আছে তাই আমি করিনি। তো প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমাকে এখানে ডাইরেক্ট দেওয়া আছে, আমি প্রোডাকশন রিকোয়ারমেন্টটা বসাইছি, মানে 1200। তো যে মাসে যেরকম প্রোডাকশন রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে আমাকে এখানে, এই যে এখানে প্রোডাকশন রিকোয়ারমেন্ট ফর পার্টিকুলার মান্থ, জানুয়ারি টু জুন, এই যেখানে ডেটা দেওয়া আছে সেগুলো বসেছেন, রেসপেক্টিভলি বসেছেন। এগুলো বসানোর পরে এখন আমি এখানে বলে দিচ্ছিলাম যে ক্ষেত্রে যদি আমি সাধারণত আমার এগ্রিগেট প্ল্যানিংটা সাজাবো কিসের উপর ভিত্তি করে, আমার কোন মাসে কি পরিমাণ লেবার হায়ার করা লাগতেছে, কোন মাসে কি পরিমাণ লেবার বের করে দেওয়া লাগতেছে, সেটার উপর ভিত্তি করে আমার যখন লেবার যখন বের করে দিব, বের করে দেওয়ার একটা কস্ট আছে। হায়ার যখন করবো তখন হায়ারিং এর একটা কস্ট আছে। এখন আমি কি করলাম, এখানে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট গুলো লিখে ফেলছি, যেটা আমি একটু আগে বললাম। এখন প্রোডাকশন আওয়ার্স রিকোয়ার্ড, এখন আমার এখানে বলে দেওয়া আছে যে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্ট, আমার প্রতি জানুয়ারিতে প্রোডাকশন রিকোয়ারমেন্ট আমার জানুয়ারিতে 1200 ইউনিট প্রোডাকশন করতেই হবে। প্রোডাকশন রিকোয়ারমেন্ট মানে এই কার ম্যাচ চলতেছে। তো এখন প্রোডাকশন আওয়ার্স প্রোডাকশন আওয়ার্স রিকোয়ার্ড সেটা বের করতে হবে আমার এখানের মধ্যে। প্রোডাকশন আওয়ার্স রিকোয়ার্ড সেটা কিভাবে বের করবো, এখানে আমার কাছে দেওয়া আছে আমার থেকে 1200 ইউনিট প্রোডাকশন করতেই হবে, 1200 ইউনিট। তো এখন আমার 1 মিনিট প্রোডাকশন করতে গেলে, এখন 1 মিনিট প্রোডাকশন, এখন আমার এখানের মধ্যে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, কি দেওয়া আছে, লেবার আওয়ার্স রিকোয়ার্ড 5 ঘন্টা পার ইউনিট, মানে একটা ইউনিট তৈরি করতে 5 ঘন্টা লাগে। তো আমি যখন কি বলে আমার অ্যাকচুয়াল প্রোডাকশন করতে হবে 6000 ইউনিট। তো আমার 6000 ইউনিট একটা প্রোডাকশন করতে লাগে আমার 5 ঘন্টা। তো 6000 ইউনিট একটা সরি, আমার এখানে 1200 ইউনিট প্রোডাকশন করতে হবে জানুয়ারিতে। তো আমার এখানে প্রশ্ন মতো বলে দেওয়া আছে যে একটা ইউনিট তৈরি করতে 5 ঘন্টা লাগে। তো 1200 ইউনিট তৈরি করতে লাগে 1200 ইন্টু 5 6000, তারপর 1400 সাথে আবার 5 গুণেছে 7000, 1100 সাথে 5 গুণেছে 5500, এইভাবে প্রোডাকশন আওয়ারটা আসছে। এখন মান্থলি ডেজটা বসালাম, প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে। এই যে মান্থলি ডেজ দেওয়া আছে এগুলা 18, 20, 21, 22, 20, 21 এগুলো বসালাম। এখন আমি যখন আমার মান্থলি ডেটটা বের করলাম, আমার কাছে দুইটা ইনফরমেশন আছে। এখন আমার পুরো মাসে আমার কি পরিমাণ ওয়ার্কিং আওয়ার্স আছে, আমার সেটা বের করতে হবে। পুরো মাসে কি পরিমাণ আমার মান্থলি ডেটটা, আমি আমার সাথে 18 দিন কাজ করি, কিন্তু আমাদের লেবার লয়ের স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা লেবার দিনে 8 ঘন্টা কাজ করে। একটা লেবার দিনে 8 ঘন্টা কাজ করে, এখানে যদি দেওয়া আছে ডাইরেক্ট এটা ওয়ার্কিং আওয়ার্স পার ডে ইজ 8 আওয়ার। তো আমি পুরো মাসে কি পরিমাণ কাজ করে, জানুয়ারিতে যদি 18 দিন কাজ হয়, তাহলে জানুয়ারিতে 18 দিন কাজ করে ওরা কোম্পানিটা, কিন্তু দিনে কাজ করে 8 ঘন্টা। তো 18 সাথে 8 গুণ করলে মান্থলি ওয়ার্কিং আওয়ারটা চলে আসছে। তো এখন লেবার আওয়ার্স রিকোয়ার্ডটা কিভাবে বের করবো আমরা, আমার প্রোডাকশন আওয়ার লাগতেছে আমার থেকে 1200 ইউনিট প্রোডাকশন করতে আমার 6000 ঘন্টা লাগবে, ঠিক আছে, 6000 ঘন্টা লাগবে, মানে 6000 ঘন্টা লাগবে। আবার আমার থেকে মান্থলি ওয়ার্কিং আওয়ার আছে 144 ঘন্টা, ঠিক আছে। তো আমি 6000 কে যখন 144 দিয়ে ভাগ করবো, আমি আবার বলতে চাই, আমার কাছে প্রোডাকশন আওয়ার আমার থেকে 6000 ঘন্টা লাগবেই 1200 ইউনিট প্রোডাকশন করতে গেলে, কিন্তু আমার কাছে আছে 144 ঘন্টা, 144 লেবার আওয়ার। তো 6000 কে যখন 144 দিয়ে ভাগ করবো, কি পরিমাণ লেবার লাগবে সেটা বের হয়ে যাবে না। এই যে 42 বেড়ে গেছে, 6000 কে 144 দিয়ে ভাগ করছি। তো এইভাবে আমাকে 42টা আমার লাগতেছে লেবার জানুয়ারিতে। তো সেম ভাবে আমি ফেব্রুয়ারিতে আমার লাগতেছে 40 জন, অমুক বার লাগতেছে 2 জন, অমুক মাসে লাগতেছে এমন জন, তমুক মাসে লাগতেছে 2 জন, অমুক মাসে লাগতেছে 2 জন। এখন বের করবো কি পরিমাণ, কোন মাসে কি পরিমাণ হায়ার করেছি, কোন মাসে কি পরিমাণ বের করে দিছি। তো এখন জানুয়ারিতে যেহেতু প্রথম মাস, সেহেতু এটা কোনো হিসাব নেই, এটা ডট। তো এখন আমার জানুয়ারিতে লাগছে 42 জন, ফেব্রুয়ারিতে লাগছে 44 জন, তার মানে কি 2 জন হায়ার করতে হয়েছে, তার মানে 2 ওয়ার্কার হায়ার 2। আবার মার্চে এসে আমার লেবার কমে গেছে, ঠিক আছে, সেজন্য এটা খালি রেখে দিলাম, যেহেতু এটা ওয়ার্কিং হায়ার।
এই মাসে কোনো হায়ারিং করে না, আর বের করে দিতে পারলে। এখানেও দেখা যাচ্ছে কি কমে গেছে, তার মানে এটা ডট। এখানেও কমে গেছে, হায়ার করিনি। এখানেও বেড়ে গেছে, 26 জন ছিল একদম 27 জন হয়ে গেছে, তার মানে একজন বাড়ছে। তো আমি লিখলাম এখন একটা হায়ারিং কস্ট আছে আমার, এই যে 3 জন ফেব্রুয়ারিতে 2 জনকে নিলাম, জুনে 1 জনকে নিলাম, ওদের একটা হায়ারিং কস্ট আছে, ট্রেনিং করতে হবে ওদেরকে, এখানে দেওয়া আছে। হায়ারিং কস্ট ও ট্রেনিং কস্ট 200 টাকা 200 টাকা পার ওয়ার্কার। তো এই 200 এর সাথে 2 ইন্টু 200 তা 400, 1 ইন্টু 200 বসাইলাম। এখন ওয়ার্কার লেড অফ, কি পরিমাণ ওয়ার্কার বের করে দিছি সেটা এখন কিভাবে করবো? জানুয়ারি মাসে ছিল 42 জন, জানুয়ারি মাস যেহেতু প্রথম মাস সেটা জানুয়ারি মাসে একটা ডট। ফেব্রুয়ারিতে ওয়ার্কার, জানুয়ারিতে ছিল 42 জন, ফেব্রুয়ারিতে হয়ে গেছে 44 জন। ওয়ার্কার হায়ার করছি, এখানে কোনো ওয়ার্কার বের করে, তার মানে ডট। ঠিক আছে। এর পরের মাসে দেখা গেছে কি মার্চে 33 জন হয়ে গেছে, আগে 44 ছিল 33 জন হয়ে গেছে, তার মানে কমছে। তার মানে 11 জন ওয়ার্কারকে বের করে দিচ্ছে, এখানে লিখতে হবে 11 জন। এই মাসে 1 জন, এই মাসে 6 জন। তারপর এর পরের মাসে দেখা গেছে কি এর মেতে, জুনে দেখা গেছে কি মেতে ছিল 26 জন, আমার জুনে হয়ে গেছে 27 জন, আরো পারলে 1 জন বেড়ে গেছে, কাউকে তো বের করিনি, তার মানে এই ঘরটা খালি। তো এখন লে অফ কস্ট দেওয়া আছে 250 টাকা করে, এই যে লেখা আছে লে অফ কস্ট 250 টাকা পার ওয়ার্কার। তো আমি 11 সাথে 11 সাথে 250 গুণ করছি 750, একের সাথে 250 গুণ করছি 250, এভাবে বের করছি। এখন কি করবো? হায়ারিং কস্ট, টোটাল হায়ারিং কস্ট কত? 400 যোগ 200, 600। টোটাল লে অফ কস্ট কত? 750, 250 যোগ 1500, তার মানে 4500। এখন স্টেট লাইন কস্টটা ওই আগের মতো, আমার যেটা প্রোডাকশন আওয়ার্স রিকোয়ার্ড যেটা বের করছি, হ্যাঁ, সেটার সাথে আমি স্টেট লাইন কস্ট 4 টাকা গুণ করে দেবো। 4 টাকা এখানে দেওয়া আছে, যে 4 টাকা স্টেট লাইন কস্ট পার আওয়ার। এইভাবে স্টেট লাইন কস্টটা বের করছি। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া আছে যে 4 টাকা দেওয়া আছে পার আওয়ার। তো আমি এটা প্রোডাকশন আওয়ার্স এর সাথে গুণ করে বের করছি। প্রোডাকশন আওয়ার্স আমাদের 6000 ছিল জানুয়ারি 6000 এর সাথে 4 গুণ করলে 24000। তারপর ফেব্রুয়ারিতে ছিল 7000, 7000 সাথে 4 গুণ করলে 28000। এইভাবে স্টুডেন্ট কস্টটা বের করছি। এখন প্রত্যেকটা স্টুডেন্ট কস্ট যোগ করে দিচ্ছি, 24000 যোগ 28000 যোগ 22000 যোগ 20000 যোগ 18000 যোগ 18000, তার মানে 1,30,000। এখন কি করব? 600, 4500, 1,30,000 করে যোগ করে দিলে 1,32,100। এটা হচ্ছে ফাইনাল আনসার। এটা হচ্ছে আমাদের এগ্রিগেট প্ল্যানিংটা শেষ, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের একটু টাফ হবে এই চ্যাপ্টারটা, আজমান এগ্রিগেট প্ল্যানিংটা তো মনে হয় অরে আসে সব সময় না? পারলে এখন ওরে আসে, হ্যাঁ আজমাইন, এটা ওরে আসে, কিন্তু দেখা যায় কি এখন তোমাদের কি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, ওয়ালাইকুম হ্যাঁ ভাই। হ্যাঁ বলতেছিলাম, আসলে আমি ম্যাথ করি নাই তো হয়তো বা এই জন্য বুঝতেছি না। আহ, এখানে এর আগে এখন যে এগ্রিগেট প্ল্যানিং এর ম্যাথ করাইছো, এর আগে যেটা করাইছিল আর কি, জি ভাই, কোথায় ছিল? জি জি অটাম 24-এর ওই যে 4 এর ডি নাম্বারটা, এখানে তো জি জি কোশ্চেনে লেখা আছে মানে ইউজিং এ সুইটেবল স্ট্র্যাটেজি। এখন আমরা কিভাবে সুইটেবল বুঝবো স্টাডি। লেভেল স্কিল ইউজ করবো কিনা, এখন নাকি আমি আপনাকে বলি, চেস এখন আমি ইউজ করবো? আপনাকে বলি, এখন সুইটেবল স্টাডি একটা কথা বলে দিয়েছি এখানের মধ্যে আমাকে, ঠিক আছে? ওটা আমি 24-এর মধ্যে আপনার কথা মতো আমি 24 চলে গেলাম। এখানের মধ্যে আমার ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? আমার এখানে যেমন ধরেন এটাকে আমি চাইলে দেখি ইয়াতে করা যাবে কিনা। এটা আমি করছি কি চেজে দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? সরি, লেভেল করে দেখাচ্ছি, লেভেল স্টাডিতে দেখাচ্ছি প্রথম 24টা। হ্যাঁ এটা লেভেল লেভেল ইয়াতেও করা যাবে, কিসে? চেস স্ট্র্যাটেজিতেও করা চেস যাবে, স্ট্র্যাটেজি। ইনফরমেশন সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনার এই আচ্ছা এই দুটার হায়ারিং মধ্যে, কস্ট দেওয়া আছে। হ্যাঁ, জি জি, আচ্ছা আজমাইন, এই দুটার মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? মানে কোনটা বেশি ওই যে আমি ইজি, বেসিক প্রথমে বললাম, কোনটাতে ঝামেলা আছে কিনা আমি ওইটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই চেস স্ট্র্যাটেজি সোজা, যেটা 5th সেমিস্টারে করছি আমরা, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, চেস স্ট্র্যাটেজি সোজা। তো আমার ঠিক আছে। চেস স্ট্র্যাটেজির জন্য যদি চেস স্ট্র্যাটেজি করতে যা যা ইনফরমেশন লাগে সেই পরিমাণ ইনফরমেশন যদি সব আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আমাকে যদি ফ্রিডম দিয়ে দেয় সুইটেবল স্ট্র্যাটেজি করে দিয়ে করো, তাহলে আমি অবশ্যই চেস স্ট্র্যাটেজি আমি চয়েস করবো।
যে স্ট্র্যাটেজির সাথে আমরা এগ্রিগেট প্ল্যানিং কে সাজাই, কি পরিমাণ লেবার হায়ার করছি, কি পরিমাণ লেবার বের করে দিচ্ছি, সেটার উপর ভিত্তি করে আমরা এগ্রিগেট প্ল্যানিংটা সাজাই। লেবার স্ট্র্যাটেজিতে আমরা কি পরিমাণ প্রোডাকশন করছি এবং কি পরিমাণ প্রোডাকশন রয়ে গেছে, কি পরিমাণ প্রোডাকশন শর্ট পড়ছে, সেটার উপর ভিত্তি করে, সেটার কস্টিং এর উপর ভিত্তি করে আমরা এগ্রিগেট প্ল্যানিংটাকে সাজাই। এখন আমাকে ইনফরমেশন যেভাবে দেওয়া থাকে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে ম্যাপটা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা চলে যাচ্ছি সাপ্লাই চেইন লজিস্টিক নেটওয়ার্ক, মানে এটাকে আমি যদি একটু আগে নাম বলছি, এটা কি বলছি, গ্রাফিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে লোকেশন নির্ধারণ করা, সুইটেবল লোকেশনটা। ম্যাপ করার আগে অবশ্যই কি পয়েন্টস গুলো সবাই একটু পড়ে নিবা, ম্যাপ করার পরে বা আগে একটু দেখে নিলে ভালো। এখন আমরা চলে যাই প্রথম ম্যাথে, স্প্রিং ফুটিশ। টুবি, ইয়েস। আমি তো 1 মিনিটের ব্রেক নিচ্ছি। কে বলা বাইন নাই যে কেউ তো নাই দেখতেছি, 8 জন না 9 জন। আমি যে থাকিও কিছু পড়ি নেই, আমার কি হবে? নাটক বন্ধ বন্ধ। আরে ভাই, আমি এতক্ষণ খাইছি ভাত। আর তো আমি ভাই, নাটক কেন করো? শরীরের কথা বলতো, কোটা নাকি গিয়া আমি কোটা গেছে গা মাঝখান দিতে গেছে গাইতে। হ্যাঁ বল। शायद तो चुपचाप किल्ला दिए। कौन? हेलो শাহেদ নাকি রাগ করছে তাজবিদের সাথে? এই গিহি সারা কি ঘুমাচ্ছে? রাগ করার কথা তো তাজবিদের, শায়দে নিউ মার্কেট যাবে বলে বিল্লে কি মারছে। ভাই, ভাই তো 12:30 বাজে কেউ পিডিএফ দে আই বেসা। সারা সারা ঘুমানোর ভালো। एडिटिंग करते शिट रेडी করে देते रे। सारे क्वेश्चन করবে তাকে বল সেজন্য কোশ্চেন আগে ভাগে দি। পিডিএফ রেডি করাবে ইনশাআল্লাহ। তোমরা ফাঁকিবাজি মনোভাব ছেড়ে দাও, ফাঁকিবাজি মনোভাব ছেড়ে দাও। আজমাইন বলো মাহাতি, আজমাইন বলো। ওই অ্যাসাইনমেন্টে কি और ওকে উঠতে হবে? और হ্যাঁ করতে হবে অবশ্যই। আমি তো অবস্থাটা করে ফেলছি। তো তুমি কি নাকি পরীক্ষা দিচ্ছ? ধরো সারে দেখবে না কি আমি অচ্ছাটা করি ফেলছি মিয়া। মাতি শেষ নাকি? হ্যাঁ বন্ডাইছি এটা শেষ, স্যার এগুলো করে ফেলছি আমি। ওএম সাবজেক্টের অ্যাসাইনমেন্ট ওএম ওএম হ্যাঁ আমাকে পাঠাই দিস তো। অ্যাসাইনমেন্ট কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট? কালকে কি জমা দিতে হবে? হ্যাঁ দিতে হবে। কালকে ইউআরডি জমা দিতে হবে। ইউআইডি আল্লাহ, আমি তো কিছু করি না ভাই। তো সারা রাত আজকে মিটিং এ যাও, তুমি তো আজকে মিটিং এ যাও, বসে থাকো পুরো রাত। কালকে তো একটা বাজে স্যারের ক্লাস, সারা রাত করবি, সমস্যা নেই। এখন এই উইকে স্যার ক্লাস আর নাই সোমবারে? না নিবে না, লাস্ট কালকে লাস্ট। আল্লাহ, আমি কিছু করি না আজকে ভাই, পারবো না, আমার করবি শরীর আর কি রে বেটা, পুরো টাইম বাকি 4টা আরে পর্যন্ত বেটা করবি। আজকে আর প্রোগ্রাম আরে করবে কয়টা মাত্রা এখন সারা 12টা হয় না এখনো তো 4টা পর্যন্ত করবি, এরপরে
5টার দিয়ে আমি ঘুমে যাবি, 11টা বাজে উঠবি। পেজ নাই তো, পেজ এগুলো নাই তো কালকে ওয়েবসাইট। নিয়ে কালকে নিয়ে দোকান খোলা বেটা রাখবে, দোকান খোলা রাখবে, যা যা তাস্কিয়াতে যা। বলবে তো তাড়াতাড়ি যেতে বেটা। দোকানে যা, অক্সিজেন মোড়ে যাই পেপার আরে নিয়ে না, তাড়াতাড়ি তাস্কিয়াতে কল দিয়ে পাঠাই দিবে বেটা। না 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 আরে তোরা কি লাগিয়েছে রে? আজমাইন এখন কালকে জমা না দিলে হবে না? তুমি বললে 200 টাকা হবে। জরিমানা, স্যারে বলে দিছে, তুমি স্যার জরিমানা নিবেও শোনো না। শোনো, আসমাইনের এই জন্য, রাখ আসমাইনের রাখ জন্য। রাখ রাখ, এই রাখছো না কেন? শাহেদ, হ্যাঁ ভাই। তুমি ফাইনাল ফাইনাল না দিলেও চলবে, তোমাকে তাস্কি পাস করে দিবে। ভাই আমার শরীরে কুলাচ্ছে না। সত্যি আমার শরীরে কুলাচ্ছে না। আমি এখন আসছি, আমি এখন শায়েদ ফরিদপুর থেকে শায়েদ আসছি ভাই, চট্টগ্রাম, ফরিদপুর থেকে শায়েদ এই মাত্র 11টা তোমার আমরা, 11টা তোমার শায়েদ আমি 48 মুলা ঢুকছি। নিয়ে আসছে, বলছি। শায়েদ বড় 11টা বড় মুলা 48 নিয়ে আসছে। বাসায় ঢুকছি, 11টা 50 তোর রাহি ক্লাসে জয়েন দিছি। কি ডেডিকেশন দেখ আমার। রাহি তাস্কিয়ার প্রোগ্রামে যাওয়া হবে। রাহি তোর জন্য মুলা আনছে ফটিকছড়ি থেকে, ওটা মোলা খাই না আমি। তোর আচ্ছা জন্য। আমি ফরিদপুর বলতেছি ভাই, তুমি এগুলো বেশি এখন কি, হ্যালো, হ্যাঁ বলো বলো, শুরু করো শুরু করো। এখন কি তোর বন্ধ করবে নাকি? বন্ধ বন্ধ হ্যাঁ, বন্ধ। তো আচ্ছা, তো এখানে আমরা সাধারণত আমাদের ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে একটা লোকেশন নির্ধারণ করব, কোন লোকেশনের খরচ কম সেটা বের করার জন্য আমরা এখানে ব্রেক ইভেন অ্যানালাইসিস করবো। আমার এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে an organization is examining for a new facility, ও একটি নতুন ফ্যাসিলিটির লোকেশন নির্ধারণের জন্য একদম মানে পরীক্ষা করতেছে কিছু পয়েন্টে এ বি সি ডি, অ্যানুয়াল ফিক্সড কস্ট হচ্ছে যে ওর এই তিনটা পয়েন্টে 1.7 মিলিয়ন, 2 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 3 মিলিয়ন রেসপেক্টিভলি, এবং ভেরিয়েবল কস্ট দেওয়া আছে চারোটা পয়েন্টের জন্য 8 টাকা, 12 টাকা, 15 টাকা, 10 টাকা। তো আমাকে বলছে কি প্লট দ্য টোটাল কস্ট কার্ভ অফ অল কমিউনিটি, অর্থাৎ এ বি সি ডির সিঙ্গেল গ্রাফের মাধ্যমে ওদের টোটাল কস্ট কার্ভ যেটা আছে, এই যে চারোটা পয়েন্টে কস্ট কার্ভ আঁকতে বলছে আমাকে। আইডেন্টিফাই অন দ্য গ্রাফ অ্যাপ্রক্সিমেট রেঞ্জ ওভার হুইচ কমিউনিটি প্রোভাইডস দ্য লোয়েস্ট কস্ট, এবং ওই গ্রাফের মাধ্যমে কোন কমিউনিটি অথবা কোন পয়েন্ট সবচেয়ে লোয়েস্ট কস্ট প্রোভাইড করে সেটা বের করা, আমাকে এটাই বলা হয়েছে। তো আমি এখানে কি করব, আমাকে এবিসিডি ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে সেটা লিখলাম, ফিক্সড কস্ট লিখলাম, তারপর টোটাল কস্ট কিভাবে বের করবো, ভ্যারিয়েবল কস্টের সাথে কোয়ান্টিটি গুণ করলে তারপর ফিক্সড কস্ট যোগ করে দিলে আমার টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। আমি যেমন ধর অ্যাডটা বলি, অ্যাডে টোটাল কস্ট কিভাবে বের করেছি, আমি কোয়ান্টিটি থেকে কিউ ধরে নিছি, তো 8Q প্লাস 8 হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্টের সাথে কিউ গুণ করছি, 8 প্লাস ওই ফিক্স কস্টটা 17 লাখ, 17 লাখ বা 1.7 মিলিয়ন যেটা প্রশ্ন লিখছে, তো 17 লাখ আমি লিখছি, ঠিক আছে। তো এইভাবে বি এর টোটাল কস্টটা বের করছি কিউ এর মাধ্যমে, সি এর টোটাল কস্টটা বের করছি কিউ এর মাধ্যমে, ডি এরটা বের করছি, ডি এরটা কেটে কেন দিতে এখন আমার বলবো, আমি আসছি যে এখন আমাদের এখানের মধ্যে দেখতে হবে কি কাটাকাটি যাচ্ছে নাকি, কাটাকাটি কিভাবে যাবে এখন আমি বলি। মনে করে এখানে দিতে কোনো দাগ দিইনি, ঠিক আছে। আমি কেমনে দেখবো জানো, এখানে সাধারণত আমার দেখতে হবে যেমন ধরো আমি এখানে একটা সব কথা লিখছি, এ হ্যাজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ওভার ডি, এ এর এটা ভালো করে বুঝো, এর ডি এর উপর অ্যাডভান্টেজ আছে সেজন্য ডি কাটা গেছে, কথা হচ্ছে এটা। তো এর কিভাবে অ্যাডভান্টেজ আছে দেখো, ডি এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা, এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে 8 টাকা, তো এরটা কম, ঠিক আছে। এখানে একটা অ্যাডভান্টেজ পাইছে, দুই জায়গাতে অ্যাডভান্টেজ থাকতে হবে, এর থেকে ডি এর উপরে, ডি কে যদি খাটতে চাই এর থেকে ভ্যারিয়েবল কস্ট অ্যাডভান্টেজ থাকতে হবে, ফিক্স কস্ট অ্যাডভান্টেজ থাকতে হবে। এখন দেখো ফিক্স কস্ট অ্যাডভান্টেজ আছে নাকি, ডি এর ফিক্স কস্ট হচ্ছে 30 লাখ, ঠিক আছে, আবার ডি এর এর ফিক্স কস্ট হচ্ছে 17 লাখ, তো তার মানে কি এর ভ্যারিয়েবল কস্ট কম, ফিক্স কস্ট কম ডি এর তুলনায়, তার মানে কি ডি হচ্ছে যে বাতিল, ঠিক আছে। হ্যালো, তার মানে আমি সেজন্য ডি কে ক্রস করে দিয়েছি। তো এখন এখানে আমি দেখবো কি জানো, বাকিগুলোর সাথে বাকিগুলো আছে নাকি, যদিও নাই তবু আমি তোমাদের সাথে অ্যানালাইসিস করি, যেহেতু তোমরা যাতে পরীক্ষা অ্যানালাইসিস করতে পারো, বাকিগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। আমাদের বি এর উপরে সি এর আছে নাকি দেখি, বি এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে যে 12, সি এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 15, ভ্যারিয়েবল কস্টের বেলায় অ্যাডভান্টেজ আছে। এখন দেখবো ফিক্স কস্টের বেলায় আছে নাকি,
বি এর ফিক্স কস্ট হচ্ছে 20 লাখ, সি এর ফিক্স কস্ট হচ্ছে 12 লাখ, তার মানে অ্যাডভান্টেজ নাই। এখন সি এর উপরে এ এর আপনি দেখি, সরি এ এর উপরে সি এর আপনি দেখি, এ এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 8 টাকা, সি এর ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 15 টাকা, ঠিক আছে মানলাম। এ এর ফিক্স কস্ট হচ্ছে 17 লাখ, আবার বি এর ফিক্স, সি এর ফিক্স কস্ট হচ্ছে 12 লাখ। এখানে দেখা যাচ্ছে কি সি এর ফিক্স কস্ট আবার কম আছে, তার মানে সি এর উপরে কোনো অ্যাডভান্টেজ নাই। এখন এভাবে দেখবো কার উপর কার অ্যাডভান্টেজ আছে নাকি, যদি কারোর উপর কার অ্যাডভান্টেজ থেকে থাকে তাহলে ওকে মাইনাস করে দেবো, ঠিক আছে। সেজন্য ডিটা নিয়ে কাটা গেছে, গেল। আশা করি সবাই বুঝছে এটা। তো এখন আমি কি এখানে ইকুয়েশন পেয়ে তুমি গেছি। দাদা একবার ডিটা বলো তো ভাই, না না উভয় দিক দেখতে হবে না তাহলে? আরেকবার ভেরিয়েবল বলো, কস্ট আরেকবার বলো। আরেকবার না, তুমি কোন জায়গায় বুঝো না সেটা বলো তুমি আমাকে। ডিটা কিভাবে কেটে গেছে এটা আবার একটু বললে তো। বি তো কাটে নেই ভাই, এখানে ডি কিভাবে কাটছে সেটা বলবো আর কি। তুমি তুমি ছিলে না মনে হয়, সবাই বুঝছে এটা, আমি বোঝানোর মতো করে বলতে পারি। এত মনোযোগ দিয়ে বললাম ভাই জিনিসটা। আচ্ছা, আবার বলি, এ হ্যাজ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ওভার ডি। এর অ্যাডভান্টেজ কিভাবে আছে, এর ভেরিয়েবল কস্ট হচ্ছে দেখবো কত, 8 টাকা, ডি এর ভেরিয়েবল কস্ট হচ্ছে 10 টাকা, তার মানে ডি এর কস্ট বেশি। আবার শুধু ভেরিয়েবল কস্ট দেখলে হবে না, ফিক্স কস্টও দেখতে হবে। আবার ফিক্স কস্ট হচ্ছে 17 লাখ, ডি এর ফিক্স কস্ট হচ্ছে 30 লাখ, তার মানে কি ডি এর মধ্যে ভেজাল আছে। এর তুলনায় ডি এর ডি এর মধ্যে অনেক ভেজাল আছে, ডি এর মধ্যে দুই জায়গাতে ভেজাল আছে, ভেরিয়েবল কস্ট বেশি ওর, ফিক্স কস্ট বেশি, তার মানে এ চাইলে ডি কে কেটে দিতে পারে, সেজন্য এ ডি কে কেটে দিতে, ঠিক আছে। এইভাবে বাকিগুলোকে কাটতেছে নাকি সেটা দেখতে হবে, বুঝছো? বুঝছি এবার। আসমাই হুম। ওই তো তুই এখন আমি হ্যালো একটা কথা, ওই ডিটা কাটছস যে এটাকে পরীক্ষায় কি আমাদের বলো, থেকে কাটতে হবে? অবশ্যই কাটতে হবে। আমি নাহলে কেমনি কাটছি এখানে? না না, ওই লাল কলম দিয়ে কাটছস যে, মানে আমাদের থেকে কলম দিয়ে কাটতে হবে তাহলে এটা। হ্যাঁ, অবশ্যই কেটে দিতে হবে। আচ্ছা এই দেখো আমি এখানে অলরেডি আমি কাটছি, দেখছো এটা আমার কলমের কাট। আচ্ছা গেলাম, এটা বাদ দিলাম কথা। তো আমি ইকুয়েশন বের করে ফেলছি, এই কিউব যোগ 17 লাখ, 12 কিউ যোগ 20 লাখ, 12 লাখ, সরি 20 লাখ, 15 কিউ যোগ 12 লাখ, এভাবে ডি তো মাইনাস টি, ডির কথা নেই, এখানে প্লেয়ার আছে 3টা। তো এখন এখন আমি যেহেতু ইকুয়েশন এখন যদি গ্রাফে বসাবো, তার মানে কিউ কে একবার জিরো করতে হবে। ওই প্রথম ওখানে একবার বলছিলাম না, ব্রেক ক্ষেত্রে কিউ কে একবার জিরো করে দেখতে হবে, আরেকবার একটা সংখ্যা ধরে দেখতে হবে। তো আমি কিউ কে যখন জিরো ধরবো, তখন আমার টোটাল কস্ট আসছে যে কত, টোটাল কস্টের সূত্র কি, ভ্যারিয়েবল কস্টের সাথে কিউ কিউ গুণ করবো প্লাস ফিক্সড কস্ট। ভ্যারিয়েবল কস্ট কত, 8 টাকা, 8টার সাথে শূন্য যোগ করে 0 প্লাস 17 লাখ, তো শূন্যর সাথে 17 লাখ যোগ করে 17 লাখ, তো এইভাবে 20 লাখ হয়েছে, 12 লাখ হয়েছে, গেল। তখন কিউ কে যখন 1 মিলিয়ন ধরবো, আমি একটা কথা বলে দিই, এখানে কিউ মানটা সবসময় বেশি ধরবা। এখানে আমি কি পয়েন্টসে বলে দিচ্ছি যে গ্রাফিকের ব্রেক ইভেন অ্যানালাইসিস করার সময় কিউ অবশ্যই বেশি ধরবা। আমি জিনিস আমি কিভাবে ধরি, আমি সাধারণত ফিক্সড কস্ট সমূহের কাছাকাছি বা অর্ধেক ধরি। এখানে ফিক্সড কস্ট সমূহ কি কি, 17 লাখ, 2 লাখ, 20 লাখ, 12 লাখ, 30 লাখ। তো আমি এখানে লিখে দিচ্ছি, আমি সাধারণত ফিক্সড কস্ট সমূহের অর্ধেক গুলো ধরে থাকি। তো এখানে ফিক্সড কস্ট গুলো দেখা যাচ্ছে কি 20 লাখ, 30 লাখ, 15 লাখ, এরকম না। তো আমি ধরে নিলাম কি, উম, তো আমি এখানের ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে কিউটাকে, সেকেন্ড কিউটাকে 1 মিলিয়ন ধরে নিচ্ছি, অর্থাৎ 10 লাখ ধরে নিচ্ছি, মানে বেশি করে ধরে নিচ্ছি, কম ধরবা না। তো আমি এখানে যখন কিউকে যখন 1 মিলিয়ন ধরছি, তখন আমার টোটাল কস্ট আছে যে এটা ক্যালকুলেট করে, তখন আছে টোটাল বি এর জন্য এটা, সি এর জন্য এটা, গেল। তো এখন আমি পয়েন্ট গুলো বসা ফেলবো, এই যে মান বের করলাম, মানগুলোকে পয়েন্ট একা বসা ফেলবো। তো কিউ যখন কিউ যখন 0 ছিল তখন টোটাল কস্ট ছিল 17 লাখ, বসালাম। এর ক্ষেত্রে কিউ যখন 0 ছিল তখন ফিক্স কস্ট আসছে 17 লাখ। এটা হচ্ছে যে এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এন্ডিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়েছে, কিউ যখন 10 লাখ অর্থাৎ 1 মিলিয়ন, তখন টোটাল কস্ট 97 লাখ, এই লিখলাম 10 লাখ 97 লাখ। এভাবে বি এর ক্ষেত্রে কিউ যখন 0, তখন স্টার্টিং পয়েন্টে কিউ যখন 0, তখন টোটাল কস্ট হচ্ছে 20 লাখ, এই লিখলাম। আবার এখানে এন্ডিং পয়েন্টের ক্ষেত্রে কিউ যখন 1 মিলিয়ন, তখন আমার টোটাল কস্ট হচ্ছে 14 লাখ,
এইভাবে সি এরটাও লিখলাম, এরটাও লিখলাম, বি এরটাও লিখলাম, এন্ডিং পয়েন্ট। আশা করি সবাই বুঝছে ইনশাআল্লাহ। তাহলে আমি আগাচ্ছি সামনে। তো এখন আমি গ্রাফটা এখানে দেখি, গ্রাফটা একটু জটিল। তো আমি তো এখন আমার পয়েন্ট গুলো এখানে কি কি, এখানে পয়েন্ট, এখানে যেহেতু মানগুলো বড় বড়, তার মানে এখানে আমার $1000 বা $1,00,000 ধরে নিতে হবে। $1000 মানে কি বলছি না, $1000 মানে 3টে শূন্য বাদ, ঠিক আছে না? $1000 মানে কি, আমি যখন এদিকে $1000 লিখবো কষ্টের মানে গ্রাফে, $1000 মানে কি তিনটে শূন্য বাদ, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন আমি এখানে সংখ্যাগুলো এক্সেসিভ বড়, তার মানে আমি $1,00,000 ধরে নিচ্ছি। $1,00,000 মানে কি, $1,00,000 মানে হচ্ছে যে, এখানে লিখে দিচ্ছি আমি কি পয়েন্টের মধ্যে, $1,00,000 মানে হচ্ছে 5টা শূন্য বাদ, $1,00,000 মানে 5টা শূন্য বাদ। আমি কি পয়েন্টস লিখে দিয়েছি, $1,00,000 মানে 5টা শূন্য বাদ, যেহেতু গ্রাফের মধ্যে যেগুলো লিখতে পারবো না আমি, সেদিন $1,00,000 ধরে নিয়েছি। তার মানে আমি এদিকে বসালাম কস্ট, এদিকে বসালাম কোয়ান্টিটি। কোয়ান্টিটিটাকে আমি $1,00,000 ইয়াতে, কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা ইয়াতে আমি যেভাবে আছে সেভাবে লিখছি। তো এখন আমার উম, উম, 1 মিনিট, কোয়ান্টিটিটাকে আমি $1,00,000 ধরে নিয়েছি, $1,00,000 ধরে নিয়েছি কোয়ান্টিটিটাকেও। তো এখন আমি ম্যাথে যাই, আমার স্টার্টিং পয়েন্টটা বসাই 0, 17 লাখ। তো এখানে ধরলাম 0, 0 তো, তো 17 লাখটা এদিকে উঠবে। 17 লাখটা কিভাবে ধরলাম, উম, এক, এখানে আমি 1 ঘর সমান 2 একক ধরছি। 1 ঘর সমান 2 একক মানে কি, প্রতি ঘরকে দুই করে বাড়ছে, এভাবে ধরে নিয়েছি। মানে প্রথম ঘর 2, দ্বিতীয় ঘর 4, তৃতীয় ঘর 6, তৃতীয় ঘর 8, তারপর ঘর 10, তারপর ঘর 12, তারপর ঘর 14, তারপর ঘর 15, না তারপর ঘর 16, 16 থেকে 16 আর 18 ঘরটা 17। এই যে এখানে পয়েন্ট 17, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো বসালাম। হ্যাঁ, তো এখন এই পাশেরটা বসাবো, এখন এন্ডিং পয়েন্টটা বসাবো। এন্ডিং পয়েন্ট কি, 10 লাখ, কোয়ান্টিটি হচ্ছে 10 লাখ, অ্যামাউন্ট হচ্ছে 97 লাখ। 10 লাখ আর 97 লাখ, 5টা শূন্য বাদ, তার মানে এখানে 97, এখানে উম, কত, 10, যেহেতু 5টা শূন্য বাদ, সব 5টা শূন্য বাদ হচ্ছে, বুঝতেছো জিনিসটা কেন হচ্ছে? হ্যাঁ বুঝছি। হুম, তো এখন আমি এদিকে ধরলাম, এদিকে 10, এদিকে 97, এদিকে কোয়ান্টিটি হচ্ছে 10, তো 10 ধরে নিলাম, 10 লিখলাম, এদিকে 10 ধরে নিলাম কোয়ান্টিটি, এদিকে ওইদিকে কত ধরছিলাম, 97 না, হ্যাঁ 97। 97। তখন 97 উঠবো, কিভাবে উঠবো, 10 বরাবর 97, 97, এখানে তো এই ঘরটা হচ্ছে 90, ঠিক আছে? 90 এর পরে 92, 94, 96, 97 আর 98 মাঝখান কত? 97। 97, এই যে, হ্যাঁ। তারপর এই যে এই ঘরটা, যে ঘরটা দাগ দিয়ে রাখছে, এই ঘরটা আর এই ঘরটা যোগ করে দিলাম, স্কেল দিয়ে যোগ করে দিলাম, ঠিক আছে বন্ধুরা? তো এখন আমি আবার যাই পয়েন্ট বি তে। পয়েন্ট বি এর ক্ষেত্রে 0, 20 লাখ, 20 লাখের মধ্যে 5টা শূন্য বাদ, যেহেতু $1,00,000 লিখতে হবে, তার মানে 20, 0, 20, 0, 20, এই যে 20। এন্ডিং পয়েন্টে কি আছে, 1 মিলিয়ন, 10 লাখ বা 1 মিলিয়ন, 1 মিলিয়ন, আর এদিকে উম, 1,40,00,000 বা 5টা শূন্য যেহেতু বাদ, যেহেতু 140, 140, 5টা শূন্য বাদ দিয়ে 140, আর এদিকে 1 মিলিয়ন থেকে যদি 5টা শূন্য বাদ দিয়ে দেয়, আমার থাকে 10। 1 মিলিয়ন থেকে 5টা শূন্য বাদ দিয়ে দিলে 10। তো এদিকে আমি কোয়ান্টিটি দিলাম 10, 10 বরাবর, ওইদিকে কত উঠবে, ওইদিকে কত উঠবে, ওইদিকে উঠবে 14, 140, সরি। তো 140, এই যে 140, ঠিক আছে? তো এই পয়েন্ট, তারপর এই পয়েন্টে যোগ করে দিলাম, এই যে এটা আর এইটা যোগ করে দিলাম। ঠিক সেভাবে সি এরটাও যোগ হয়ে গেছে, সি এরটাও এখানে বসে যোগ করে দিয়েছি। তারপর যোগ করার পরে দেখতেছি, হুম যোগ করার পরে দেখতেছি এখানে দুইটার সাথে বিন্দু আছে, দুইটার সাথে বিন্দু আছে না, একটা হচ্ছে এটা, একটা এটা, ঠিক আছে? আরেকটা এটা, এটা না, আরেকটা এটা না। হ্যালো, হ্যাঁ এখানে সাথে বিন্দু হচ্ছে তিনটা, দুইটা
দুইটা, যেটাখানে সাথে বিন্দু হচ্ছে দুইটা, ঠিক আছে, দুইটা দুইটা। তো তো এখানের মধ্যে এখানে দেখতে হবে এই সাথে বিন্দুর নিচে কোনো রেখা নেই, তার মানে এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু এই সাথে বিন্দুর নিচে একটা রেখা চলে গেছে, এই রেখাটা চলে গেছে, তার মানে এটা বাতিল। এতে বাতিল। ব্রেকিং পয়েন্ট হচ্ছে এটা। এখান থেকে বরাবর যদি টানি আমার ব্রেকিং কথা কাটে হচ্ছে কাটে কত, আসতেছে। 1428। ভাই আরেকবার বলো। আছে আছে। স্ক্রিন শেয়ার হচ্ছে না আবার। হ্যালো, স্ক্রিন শেয়ার হচ্ছে না, কথা কাটে কাটে আসতেছে এখনো। স্ক্রিন ঠিক আছে কিন্তু কথা কেটে আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, কথা আরেকবার বলো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ এখন ঠিক ঠিক আছে। এখন ঠিক আছে। তো আমি এখন কোন জায়গায় আটকে গেছিলাম, কোন জায়গায় আটকে গেছি এখান থেকে বলবো, ব্রেক ইভেন, বলো ব্রেক কোন জায়গায় ইভেন, আটকে গেছি। ব্রেক ইভেন। এখানে হ্যাঁ, তো আমার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে, এখানে পয়েন্ট হচ্ছে দুইটা, ছেদ বিন্দু দুইটা। এই ছেদ বিন্দু এটার নিচে কোনো রেখা নেই, তার মানে এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু এই ছেদ বিন্দুর নিচে এই যে রেখাটা চলে গেছে, তার মানে এতে অ্যাকসেপ্টেবল না। তো আমার এখানে পয়েন্ট আছে শুধু একটা, এটাই আমার ব্রেক ইভেন পয়েন্ট। এর বরাবর যখন টানবো, টানার পরে দেখতেছি আমার এখানে এক মানে কত, এই যে এক লিখলাম, এটা তো এখান থেকে 5টা শূন্য বাদ দিছি না, এই এক থেকে তো আমি 5টা শূন্য বাদ দিছি। হ্যাঁ, এই একের সাথে যখন 5টা শূন্য যোগ করে দেবো, একের পরে যখন 5টা শূন্য বসাবো, তার মানে এটা 1 লাখ, এটা 2 লাখ, এটা 3 লাখ, এটা 4 লাখ। তো আমার এই যে লেখাটা টানলাম, টানার পরে দেখতেছি আমি এই দিক থেকে হিসাব করে দেখতেছি এটা 71, এটা 71,428। কিভাবে 71,428? এটা হচ্ছে এই যে, যেমন ধরো এইটা, এটা তো 1 লাখ, ঠিক আছে। হ্যাঁ, তো জিরোর পরে পরের দাগটা হচ্ছে 20,000, 40,000, 60,000, 60,000 আর 80,000টা হচ্ছে 70,000। কথা ঠিক আছে? 60,000 আর 80,000-এর মধ্যবর্তী স্থান হচ্ছে 70,000। তো এটাকে আমি 71,000 হিসেবে লিখছি। এখন 71,000 হিসেবে এক্স্যাক্টলি কিভাবে লিখছি সেটা বলি। 71,000 এটা এখন এখন লিখবা না, ওটা যখন সামনে ম্যাথমেটিক্যালি করবা তখন লিখবা। তোমার দেখা দিলাম, তবে এটা টেনে রাখবা, টেনে এটুকু স্টপ করে রাখবা। এখন এক্সাক্ট মানটা কত সেটা তুমি জানো না। 71,000, এটা যে 71,000, এটা 70 করে আছে দেখতেছো, কিন্তু এটা যে 71,000 নাকি 72,000 সেটা তো জানো না তুমি, ঠিক আছে। তো এখন আমি কি করবো, উম এখানে ব্রেক ইভেন অ্যানালাইসিসের মাধ্যমে ম্যাথমেটিক্যালি বের করবো। এতক্ষণ বের করতে গ্রাফের মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট, এখন বের করবো ম্যাথমেটিক্যালি। আমি লিখে দিচ্ছি, ইউজিং ব্রেক ইভেন অ্যানালাইসিস ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন কোয়ান্টিটিস টু ডিটারমাইন দ্য রেঞ্জ অফ লোয়েস্ট কস্ট। আমাকে বলছে কি এতক্ষণ গ্রাফিক্যালি বের করতে লোয়েস্ট কস্টটা, এখন আমাকে বলছে কি ক্যালকুলেট করে বের করতে। ক্যালকুলেট করে বের করি আমি। আমার এখানে এবং আমার এখানে ইয়া ছেদবিন্দু কটা, মানে ব্রেক ইভেন পয়েন্ট কার মধ্যে হয়েছে, এটা ব্রেক ইভেন পয়েন্ট যেটা হয়েছে কার মধ্যে, এটা বলো তো দেখি আমাকে। এর মধ্যে আর সি এর মধ্যে। এই যে এই, আমি এটার কথাই বলতেছি, এই যে এটা, এই সাথে বিন্দুটা আছে, এটা কার আর, এটা কার আর কার সংযোগস্থ, এটা এটা তুমি গ্রাফে ভালো করে দেখবা। মানে মানে এখানে গ্রাফ একটার উপর একটা গেছে তো, এখন কেউ বলে আবার, কেউ বলে দিয়ে জায়গায় সি বসা দিবা, এরকম করবা না। ভালো করে খেয়াল করে দেখবা, এই যে এটা গেছে একটা, এই যে এ বরাবর সি গেছে একটা, মানে এই এই যে পয়েন্টটা, এটা হচ্ছে সি এর সংযোগস্থল। তার মানে ব্রেকিং পয়েন্টটা হচ্ছে সি এর মধ্যে। তো আমি এন্ড সি লিখছি, এন্ড সি, সি এর ভিত্তি করে ব্রেকিং পয়েন্টটা ক্যালকুলেট করবো। কিভাবে করবো, এর ইকুয়েশনটা বসাইছি, টোটাল কস্টটা এই পাশে লিখলাম, সি এরটা বসাইছি। তো এখানে ক্যালকুলেট করে কিউ এর মানটা বের করছি, ব্রেকিং কোয়ান্টিটি বের করছি। এটা কত বের, 71,428, 71,428। আর ওখানে আমার গ্রাফের মধ্যে আমার অলরেডি টানটা 70,000 ঘরে আছে, তার মানে আমার গ্রাফটা সঠিক, তার মানে আমার গ্রাফটা সঠিক। তো আমি যেহেতু এক্সাক্ট অ্যামাউন্ট বসে পেয়ে গেছি, এক্সাক্ট অ্যামাউন্ট এখানে লিখে দিয়েছি 71,428। এই হচ্ছে কথা। তারপর আমাকে বলছে কি আইডেন্টিফাই দ্য সুইটেবল লোকেশন টু প্রডিউস 1 মিলিয়ন আউটপুট। আমাকে বলছে কি, এখন আমার এখানের মধ্যে আমি তোমাদেরকে বলি, একটা কথা বলে দিই। এক মিনিট,
Let me see it. এখানে আমার এরিয়া হচ্ছে যে এখানে আমার আবার দুইটা এরিয়া পাইছি আমি। এই যে ব্রেক ইভেন পয়েন্ট যেখানে নামছে সেখানে একটা এরিয়া হয়ে গেছে, এটা একটা জায়গায় ব্লক করে দিয়েছে, এই এরিয়া নাম দিয়েছে এ। এখন এর বাইরে যেটা এরিয়া সেটাকে নাম দিয়েছে বি। কত বুঝছো সবাই? হ্যাঁ ঠিক আছে, গ্রাফ করার সময় এরিয়া নাম দিয়ে দিবা, এরিয়া নাম দিয়ে দিবা। এই যে ব্রেক ইভেন পয়েন্ট যেটা নামছে সেখানে একটা এরিয়া হয়ে গেছে, এটা এ দিলাম। তারপর এরপর পুরো জায়গাটা হচ্ছে বি এ, কিন্তু এখানে যদি একটা নামতো, এখানে যদি এটা অ্যাকসেপ্টেবল হইতো এই ছেদ বিন্দুটা, তাহলে এখানে একটা নামতো, কিন্তু এখন তো এটা তো অ্যাকসেপ্টেবল না, যেহেতু পুরো জায়গাটা বি এর। তো এখানে আমাকে বলছে কি প্রশ্নের মধ্যে সুইটেবল লোকেশন টু প্রডিউস 1 মিলিয়ন আউটপুট, 1 মিলিয়ন আউটপুটের জন্য সুইটেবল লোকেশন কোনটা, সুইটেবল লোকেশন কোনটা। তো আমার এই যে এরিয়া হচ্ছে যে 71,000 পর্যন্ত প্রোডাকশন করার জন্য, 71,000 আউটপুট প্রোডাকশন করার জন্য এর যে এরিয়াটা। এখন আমাকে বলছে 1 মিলিয়নের জন্য সুইটেবল লোকেশন কোনটা, তো 1 মিলিয়নটা হচ্ছে এখানে 10 লাখ। এটা কার এরিয়াতে পড়ছে, এটা 10 লাখটা বি বি বি। সেজন্য আমি লিখে দিব there is only one location, best location B to produce 1 million output। আমাকে যদি বলতো 60,000-এর জন্য 60,000 প্রোডাকশন করার জন্য সুইটেবল এরিয়া কোনটা, তাহলে কি লিখতে তোমরা? যদি বলতো 60,000 তাহলে কি এ লিখতা, কোন এ এরিয়া এ লিখতে? এ এই এ এই যে শেষ। এই তো তোমরা এটা বুঝে গেছো। তো এখন আমাদের এখানেই আশা করি এখানে সবাই বুঝবা। উম, এখন এই ম্যাথটা তো সবাই আসলে বুঝছে। এখন আমি একটা এখানে এই ম্যাথের মধ্যে হুম। ছেদবিন্দু দুইটা, তাই আমি তবুও একবার দেখাই দিই। এই ম্যাথের মধ্যে ছেদবিন্দু দুইটা, তার মানে ব্রেক ইভেন পয়েন্ট এই ম্যাথের মধ্যে দুইটা। ঠিক আছে, এই ম্যাথের মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট দুইটা। একটা হচ্ছে যে, তো এখানে ব্রেক ইভেন পয়েন্ট একটা নামছে সেজন্য এটা এরিয়া, এখানে আরেকটা নামছে এটা বি এরিয়া হয়েছে, এরপর এরিয়াটা সি এর হয়ে গেছে। তো এখানের মধ্যে আমি ব্রেক ইভেন পয়েন্ট দুইটা, তো একটা ব্রেক ইভেন পয়েন্ট কার মাধ্যমে বেরোচ্ছে, বি এর ডি এর মাধ্যমে, বি এর ডি এর সংযোগস্থল। আরেকটা ব্রেক ইভেন পয়েন্ট এই যে এটা হচ্ছে বি আর এফ এর সংযোগস্থল। মানে দুইটা ব্রেক ইভেন পয়েন্ট থাকলে তখন ম্যাথটা আসলে কিরকম একটা হবে সেটা কোশ্চেন ছিল। আমি একটু এটা শেষ করে দিই ভাইয়া। দুইটা ব্রেক ইভেন পয়েন্ট থাকলে তো ম্যাথটা কিভাবে হবে সেটা সেটা দেখাচ্ছিলাম আর কি। তো এখন আমার দুইটা ব্রেক ইভেন পয়েন্ট থাকলে দুইটা ব্রেক ইভেন ইউনিট বের হবে, গ্রাফের মধ্যে দুইটা ব্রেক ইভেন ইউনিট থাকবে, এই হচ্ছে কথা। হ্যাঁ ভাইয়া বলেন, আপনারটা বলেন ভাইয়া। বলতেছি আমাকে মানে দুইটা যেটা ওটা এলিমিনেটটা মানে আগে করতে হবে না, মানে এই যে সবগুলা দিয়ে ট্রাই করে দেখতে হবে। ওই যে একটা দেখালেন যে সবগুলোতে সবগুলোতে ট্রাই করবেন। এই ম্যাথটা সময় সাপেক্ষ, কেন তো জানেন? এই ম্যাথটাতে যদি বি সি ডি ই এফ পর্যন্ত দিয়ে দেয়, যেমন ধরেন একটা হ্যাঁ ম্যাথ পাইছিলাম আমি, ই এফ পর্যন্ত দিয়েছিল। এই যে এটা না, আমি উপরে যাই, এখানে একটা ম্যাথ আছে, ওটাতে এ বি সি এফ এই ম্যাথটা। তো এর উপরে লস করবো এই ক্যাকের অমিলেন কে ক্যাকের করতে করতে আমার সময় যাবে। তা আমি হ্যাঁ আমি এটা তো সময় দেবে, হ্যাঁ। সিদ্ধান্ত নিতে এই ম্যাথটা কি হয়ে যাবে করবো। এই ম্যাথটা গ্রাফটাও যেমন তেমনি এটা ক্যালকুলেশনটাও, কথা বাজে বাজে মানে আসছে। প্রথমে যে ক্যালকুলেশন, মানে আমি বলতেছি এই ম্যাথটা খুব কঠিন। এখন কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এই ম্যাথটা খুব কঠিন কারণ এই ম্যাথটাতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ কে কার উপর পাচ্ছে সেটা বের করাও যেমন সময় সাপেক্ষ, ভুল হওয়ার চান্স থাকে। আর এই ম্যাথটা গ্রাফ মিলানোটাও খুব কঠিন। তো এই ম্যাথটা আমি চিন্তা করছি, সিদ্ধান্ত নিয়েছি যদি অরে আসে আল্লাহ তৌফিক দেয় অরে করবো, মানে ছেড়ে আসবো এটা অরে আসলে ইনশাআল্লাহ। তো আমাদের এই এমনি ওরা আসে কম। আসতে পারে কম, কিন্তু যদি আসা এটা তো আল্লাহর রহমত। যেমন ধর স্প্রিং পঁচিশে যাই, স্প্রিং পঁচিশে অরে আসে না এটা। যদি আমরা অটাম 24-এ যাই, অটাম 24-এ গিয়ে দেখবো যেটা অরে আসছে, এই যে। জ্বর আসছে। তো এটা আল্লাহ হাসিনা আমরা মেসেজ দিয়ে বলে দিই আল্লাহ ওরে। যদি তৌফিক দেয় তাহলে করবা, এই আর কি আল্লাহ। তার থেকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবে না এবার এক্সামে মানে ওর কোনটাতে কোনটা আচ্ছা থাকবে। শুনো, এখানের মধ্যে না না অরেরটা এটা মডারেশন হয়, তো এটা দেখা যায় কি সাধারণ না, কি হবে।
তো এখন আমি কাটে কাটে আসতে কত ডে আসছে? শেষ করো। হ্যালো 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 ঠিক আছে শোনা যাচ্ছে। এবার ঠিক আছে। আল্লাহ কি পরিমাণ যে বিরক্ত হচ্ছে আমি, মানে আল্লাহ মাহবুদ। স্প্রিং বাইশ, স্প্রিং ভাই বাইশ কোথায় ম্যাচ আর কতগুলো আছে ভাই? জানো? ভাই শেষ শেষ ম্যাচ আমাকে শুরু দিয়ে শুরু দেখাচ্ছি সাহিত্যে মাথা দিয়ে ঢুকতেছে না ভাই ম্যাথ গুলা, কি করবো বুঝতেছি না। এই চ্যাপ্টার ঠান্ডা মাথায় বসিস। আচ্ছা ভাবতাম আমরা কোথায় নেওয়া যায়, আর আমরা স্প্রিং বাইশে এখানে একটা ম্যাচ আছে। তো এখানে সূত্রটা দেখিনি প্রথমে, এই 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 মানে এই ভিন্নধর্মী ম্যাচের সূত্রটা একটু দেখি আমরা। এই ভিন্নধর্মী ম্যাচের সূত্রটা কেন এত সূত্র, সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে এক্স স্টার যেটা আছে সেটা কিভাবে বের করবো? এক্স গুণ করার পরে যতগুলো এলএক্স গুণ করার পরে সেগুলোকে যোগ করে সেটা এল এল করে দিচ্ছি। ওয়াই স্টারকে কিভাবে বের করবো? এল ওয়াই কে গুণ করার পরে করবো, ফল দিয়ে ভাগ করবো। তো এখানে আবার ডি কিভাবে বের করবো? ডি বের করার মান যেগুলো থেকে এক্স স্টারটা মাইনাস করবো, ওই যে এক্স স্টার যেটা বের করছে সেটা আবার প্লাস ওয়াই মাইনাস ওয়াই মানগুলো থেকে ওয়াই স্টারটা, ওই যে ওয়াই স্টার। তারপর এলডি লোড ডিস্টেন্স কি হবে? এল ইন্টু ডি, এবার হচ্ছে লোড ডিস্টেন্স। তো এটা দেখলাম সূত্রটা। এখন এখন আমরা মূল ম্যাথে চলে যাই। এখানে আমাদের স্প্রিং বাই বি স্প্রিং বাই আমাকে apply has to location A B C D E। তো এখানে আমাদের ওদের পয়েন্ট গুলো দেওয়া আছে যা সম্ভব, মানে একটা গ্রাফের মধ্যে দুই রকম পয়েন্ট থাকে না, এক্স ওয়াই। এর মধ্যে এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে 6, বি এর মধ্যে এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 8। তো এইভাবে তিনজনের দেওয়া আছে। তো এখানে বলে দিচ্ছে আবার লোড, লোড হচ্ছে যে লোড হচ্ছে 50 টন, বি এর লোড হচ্ছে 60 টন, সি এর লোড হচ্ছে 100 টন, ডি এর লোড 60 টন, ই এর লোড 60 টন। আমাকে বলছে কি ক্যালকুলেট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটিটা বের করবো, সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখন সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করবো আমরা? সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের মূলত বের করতে হবে সাধারণত ওয়াই স্টার এবং এক্স স্টারের মাধ্যমে। সেন্টার অফ সরি, সেন্টার অফ গ্র্যাভিটিটা আমরা বলতেছি মিনিট। এখানে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি রাউন্ডিংটা, সেন্টার অফ গ্র্যাভিটি এক মিনিট। এখানের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি আসলে কোনটা, অঙ্গিটাতে ফেসাই না কেন? আসলে কোন প্যাটার্ন না, এটা সোজা। তো ধৈর্য ধর, আমি তোদের দেখাই দিচ্ছি। এখান ধৈর্য ধর। ওই যে এখন এখানে সেন্টার অফ গ্র্যাভিটি আসলে উত্তর কোনটা সেটা জানি না, কিন্তু এখানে বুঝতেছি না, কিন্তু এখানে আমি পড়ছিলাম, এখানে আমি ভুলে গেছি। তো মানে এখানের মধ্যে মেইন উত্তর কোনটা সেটা আমার মনে পড়তেছে না, মানে এখানে পুরো একটার মধ্যে কোনটা মেইন উত্তর সেটা মনে পড়তেছে না, কিন্তু ম্যাথটা সোজা। আমি তোকে বুঝলে বুঝবি। আমি প্রথমে কি পরিমাণ লোড নিছে, বি পরিমাণ লোড নিছে সেটা লিখছি, ঠিক আছে। তারপর এবং এ এর এক্স ওয়াই মানগুলো লিখছি। এর মধ্যে এক্স ওয়াই কি আছে? 7 6 7 6 4 8 5 8 7 6 4 8। তো আমাকে এই যে আমি যেমন ধরো এখানের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সাধারণত এক্স স্টার এবং ওয়াই স্টারটা সেন্টার অফ গ্র্যাভিটি। এটা যেহেতু এখানে আমি কোনভাবে লিখছি, তাহলে এটা এই দুটোটাই ধরো সেন্টার অফ গ্র্যাভিটি, এক্স স্টার এবং ওয়াই স্টার, ঠিক আছে। হ্যালো। তো এখন আমার যেহেতু
আমার যেহেতু এক্সেসটা বের আমার যেহেতু বের করতে হবে, লোড ডিস্টেন্স এখানে আমাকে বলতে বলে দিচ্ছি, লোড ডিস্টেন্সটা বের করতে হবে। লোড ডিস্টেন্সটা বের করতে গেলে এলডি যেহেতু বের করতে হবে, ডি এর মান বের করতে হলে আমার এক্স মাইনাস এক্স স্টার বের করতে হবে, ওয়াই মাইনাস ওয়াই স্টার বের করতে হবে। আর এক্স স্টার আর ওয়াই স্টারের মান বের করার জন্য আমার কি লাগবে? এল এক্স এল ওয়াই, তাই না? কথা বুঝছো হ্যাঁ সবাই? হ্যাঁ 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 তাহলে লোড ওটা ডিস্টেন্স বুঝিনি, বের করতে সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে। কোনটা কোনটা ভাই? না মানে সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা, ওটা কিভাবে বুঝবো? ভাই এখানে আপনি সেন্টার অফ গ্র্যাভিটি পুরো ম্যাথটাই করা লাগবে। কত হচ্ছে এটা? ও আচ্ছা লোড ডিস্টেন্স পর্যন্ত বাইর করে দিবেন, চোখ বন্ধ করি, বুঝছেন? লোড ডিস্টেন্স পর্যন্ত বের করে দিবেন। আচ্ছা। তো লোড ডিস্টেন্স বের করতে গেলে আমার ডি এর মান লাগবে, ডি এর মান বের করতে গেলে আমার এক্স স্টার লাগবে, ওয়াই স্টার লাগবে, এবং ওয়াই স্টার বের করতে গেলে এবং এক্স স্টার এবং ওয়াই স্টার বের করতে গেলে দেখা যাচ্ছে কি এল এক্স লাগবে, এল ওয়াই লাগবে। এখন এল এক্স কিভাবে বের করবো? এল এর সাথে এক্স এর মান গুণ করবো। 50-এর সাথে 7 গুণ করলে 350, 60-এর সাথে 4 গুণ করলে 240, 100-এর সাথে 5 গুণ করলে 500, 6-এর সাথে 7 গুণ করলে 420, 6-এর সাথে 4 গুণ করলে 240। এখন এল এক্স তো বের করে ফেলছে, এল এক্স এর মানগুলো যোগ করে দিব, শেষ। এল ওয়াই কিভাবে বের করবো? এল এর মানের সাথে ওয়াই গুণ করবো। 50 ইন্টু 6, 6 ইন্টু 8, 100 ইন্টু 8, 60 ইন্টু 6, 60 ইন্টু 8। তো এইভাবে এল ওয়াই মানগুলো যোগ করে দেবো। এখন এল এক্স এর মান পেয়ে গেছি, এল ওয়াই এর মানও পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমার এই যে পরের ধাপে যেতে গেলে আমার এক্স স্টারটা লাগবে, তাই না? এক্স স্টার লাগবে, ওয়াই স্টার লাগবে। এখন এক্স স্টার ওয়াই স্টার এটাই যখন সেন্টার অফ গ্র্যাভিটি, এই দুইটা মানে হয়তো বা সেন্টার অফ গ্র্যাভিটি। তো এক্স স্টার যখন বের করতে, এক্স স্টার বের করার সূত্র হচ্ছে যে এল এক্স এর সমষ্টিকে এল এর সমষ্টিতে ভাগ করতে হবে। ওয়াই স্টার এর সূত্র হচ্ছে ওয়াই এল ওয়াই সমষ্টিকে ওয়াই এল এর সমষ্টিতে ভাগ করতে হবে। এল এক্স এর সমষ্টি কত? 1750 লিখলাম। এখন এল এর সমষ্টি কত? এল এর মানগুলোকে যোগ করে 330 পাইছি। তো তো লিখলাম 1750 ভাগ 330, আসছে কত? 5.3। ওয়াই স্টারের ক্ষেত্রেও মানে আমার এল ওয়াই এর সমষ্টি হচ্ছে 2420 ডিভাইড বাই ওই এল এর সমষ্টি 330, 7.33। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই দুইটা। তো এখন বেড়ে গেলাম, এখন যেহেতু আমার লোড ডিস্টেন্স বের করতে হবে, সেটা সামনে আগাইতে হবে। সামনে আগাবো কিভাবে? এখন এক্স এর থেকে যদি আমার যদি ডি এর মান যদি লাগে, যেহেতু লোড ডিস্টেন্স বের করতে ডি এর মান লাগবে, ডি এর মান কিভাবে বের করতে হবে? এক্স মাইনাস এক্স স্টার প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্টার। তো আমার থেকে এক্স মাইনাস এক্স স্টারটাও বের করে নিতে হবে, ওয়াই মাইনাস ওয়াই স্টারটাও বের করে নিতে হবে। কিভাবে বের করবো? এই যে লিখলাম এক্স মাইনাস এক্স স্টার, ওয়াই মাইনাস ওয়াই স্টার। এখন কিভাবে বের করবো এগুলো? এক্স এর মান হচ্ছে 7, এক্স স্টার এর মান হচ্ছে 5.3, এক্স মাইনাস এক্স স্টার তার মানে 7 মাইনাস 5.3 লিখলাম, আসছে কথা 1.7। তারপর পরের মানে গেলাম, পরের মান কি? 4 মাইনাস এক্স মাইনাস কত? এক্স স্টার মানে হচ্ছে 5.3। 4 থেকে 5.3 বাদ দিলে কত? 4 থেকে 5.3 বাদ দিলে কত? 1.3 মাইনাস 1.3। ওয়ান কিন্তু পয়েন্ট মাইনাস 1.3 না মানে, কিন্তু মাইনাস গুলো লিখতে পারবে না। এই ম্যাথের সূত্র হচ্ছে যে এই দুই ঘর মাইনাস মান আসলে মাইনাস মানটা লেখা যাবে না। এখানে জাস্ট আমরা ডিফারেন্সটা বের করছি, যে ডিফারেন্স তো মাইনাস থাকার লেখার দরকার নেই, বলে দিচ্ছি উপরে, আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এভাবে আমি এক্স মাইনাস এক্স স্টার এর ক্ষেত্রে বের করলাম, এক্স মাইনাস এক্স স্টার বি এর ক্ষেত্রে বের করলাম, সি এর ক্ষেত্রে কিভাবে বের করছি? সি এর ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 5 মাইনাস এক্স স্টার, 5 মাইনাস 5.3 মানে 0.3 ডিফারেন্সটা। এভাবে এক্স মাইনাস এক্স স্টার বের করলাম। ওয়াই মাইনাস ওয়াই স্টার কিভাবে বের করছি আমি? ওয়াই এর মান হচ্ছে, প্রথম মান হচ্ছে 6 থেকে ওয়াই স্টার মানটা বিট যাবে, ওয়াই স্টার মান হচ্ছে 7.33, 6 মাইনাস 7.33 মানে হচ্ছে 1.33। তারপর পরবর্তী মানে যাই, 8 এর থেকে পরবর্তী ওয়াই এর পরবর্তী মানটা 8 এর থেকে 7.33 বাদ দিতে হবে, আসছে কত? 8 এর থেকে 0.67 8 এর থেকে 7.33 বাদ দিলে 0.67 আসে। তো বসালাম এবার ওয়াই মাইনাস ওয়াই স্টার মান বসালাম। এখন কি করবো? ডি এর মান বের করবো, ওয়াই এক্স মাইনাস এক্স স্টার বের করে ফেলছি, ওয়াই মাইনাস ওয়াই স্টার বের করবো। কিভাবে? এখন ডি এর মান কিভাবে বের করবো? এক্স মাইনাস এক্স স্টার, অর্থাৎ এক্স মাইনাস এক্স স্টার, হ্যাঁ, যোগ ওয়াই মাইনাস ওয়াই স্টার, অর্থাৎ 1.3 যোগ 1.7 যোগ 1.33, আসে কত? 3.03। এখন পরের ঘরে যাই, এক্স মাইনাস এক্স স্টার যোগ ওয়াই মাইনাস ওয়াই স্টার, অর্থাৎ 1.3 যোগ
0.67 আসে কত 1.97। এভাবে সবগুলো বের করছি আমরা এখানে এই ঘরের মধ্যে। বের করার পরে এখন ডি এর মান পেয়ে গেছি, ডি এর মান পেয়ে গেছি। এখন বের করতে হবে লোড ডিস্টেন্স। লোড ডিস্টেন্স কিভাবে বের করবো? এল ইন্টু ডি। এল এর মান হচ্ছে 50। 50-এর সাথে 3.03 গুণ করলাম, আসে কত 151.5। তারপর পরের মানে গেলাম 60-এর সাথে 1.97 গুণ করলাম, আসে কত 118.2। এইভাবে এলডি মানগুলো বের করলাম, এলডি মান বের করে গেছি। এলডি মানগুলো যদি যোগ করে দাও তাহলে তোমার লোড ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল আনসার। সবাই বুঝছে আশা করি। তো এখন আমরা যেহেতু হ্যাঁ ম্যাথ এখানে শেষ, আমি একটু কথা বলি যে এখন আমাদের আমি চেষ্টা করছি ভাই মানে বুঝে দেওয়ার, মানে এখন আমরা 6টা চ্যাপ্টার শেষ করছি, কভার করছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করছি বুঝে দেওয়ার, মানে এখন আমি যতটুকু বুঝছি নিজে সেগুলো বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা। আর মানে দোয়া করবা, মানে আমার জন্য দোয়া করলে হবে। যদি আজমাইন যদি আজমাইন কারো উপকার হয়ে থাকে আজমাইন যদি দোয়া শোনো যদি মানে কারো উপকার হয়ে থাকে তাহলে একটু দোয়া করে দিবা আল্লাহর কাছে। এটা আমি আলহামদুলিল্লাহ মন থেকে আলহামদুলিল্লাহ। বলতেছি। আচ্ছা, আর কিছু আর কিছু চাওয়া পাওয়া নেই, যাতে বেটা আখিরাত এখন একটা সুন্দর হয়, আসছে বেটা, দুনিয়া দুইটা পর্যন্ত আজমাইন না পড়াবে কি পড়াবে কে বেটা, দুইটা পর্যন্ত যদি পড়াইতে না পারোস। হ্যালো, হ্যাঁ বলো মাহাতির। এই অধ্যায়ের এই অধ্যায়ের প্রথম ম্যাথটা দাও তো, মানে এটাতে এই অধ্যায়ে যেটা করছো এই মাত্র হুম ওটাতে একটু হুম যাও তো। আমারও কোয়েশ্চেন আছে একটা। ওইসে ভাই নেক্সট সেমিস্টারে আমি আর স্কলারশিপে নাই, বুঝে গেছি। আজমাইন